আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। এখন যে ঘটনাটি রাসেল ভাই শেয়ার করবে, ঘটনাটি এটা ফরিদপুর জেলার ঘটনা। ফরিদপুর জেলার রঘুনন্দনপুর নামক একটি জায়গা আছে, একটা গ্রাম আছে, মোটামুটি একটা ফরিদপুর সদরের মধ্যেই পড়ে। তো ওই জায়গারই একজন ইমাম এবং মুয়াজ্জিনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমি এখন বলবো। তো ঘটনাটি 1968 সালে। তো ওনারা ওই এলাকায় শ্যামসুন্দরপুর নামক আর একটা জায়গা আছে, যারা ওখানে ফরিদপুরের যারা বাসিন্দা তারা শ্যামসুন্দরপুর বেশ কিছু কারণে চেনেন। সেখানে বেশ ধর্মীয় কিছু প্রতিষ্ঠান রয়েছে, অনেকে সেখানে যান আর কি। তো ওই শ্যামসুন্দরপুর অনেক আগে থেকে ওখানে বেশ কিছু দরবার শরীফ ছিল, বাৎসরিক কিছু ওয়াজ মাহফিল হতো। কারণ এই শীতকাল যখন হয় স্বাভাবিকভাবে রাসূল ভাই ওই যেহেতু আবহাওয়াটা অনুকূলে থাকে, সাধারণত ওয়াজ মাহফিলগুলো আমাদের দেশে এই শীতকালেই বেশি হয়ে থাকে আর কি, যে এখন যে সিজনটা চলছে। তো ওই এই শীতকালেই ওই সময়টা ছিল একটা বাৎসরিক ওয়াজ মাহফিল। ওই রঘুনন্দনপুর যেখানে লোকাল যে একটা মসজিদ ছিল, এই মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন, তো ইমাম সাহেব সাধারণত এই মাহফিলটা পরিচালনা করতেন, আর মুয়াজ্জিন সাহেব এমনি তার সহযোগী হিসাবে যেতেন, প্রতি বছর এটা যেতেন। আর ওখানে যে মসজিদ ছিল, মসজিদের এক পাশে ইমামের জন্য একটা কামরা ছিল, মুয়াজ্জিনের জন্য একটা কামরা ছিল, মানে তারা ইন্ডিভিজুয়ালি থাকতেন, ওনার ফ্যামিলিরা অন্য জায়গায় থাকতেন আর কি। তো যেদিন ঘটনা আর কি, ওদিন ওনারা মোটামুটি জোহরের নামাজ পড়েই ওই অঞ্চলে চলে যান, শ্যামসুন্দরপুর চলে যান, যাতে করে আগে থেকে মাহফিলের বন্দোবস্ত আগে থেকে করা যায়। তো মাহফিল শেষ করতে করতে প্রায় রাত ওই 68 সালে রাত প্রায় 1টা বেজে যায়। একটার সময় যখন ওনারা একসাথে দুজন ফিরছিলেন শ্যামসুন্দরপুর থেকে রঘুনন্দনপুর গ্রামে, ওখান থেকে দূরত্ব খুব বেশি না, কয়েক কিলোমিটারের দূরত্ব। তো রাসূল ভাই সাধারণত দেখা যাচ্ছে যে গ্রামে মানে রাত্রেবেলা যদি চলাফেরা করতে হয়, অনেক সময় রাত্রেবেলা কুকুর বা সামনে কোনো হিংস্র যদি কোনো কিছু চলে আসে, সাপ বা অন্য কিছু চলে আসে, সাধারণত সাথে একটা লাঠি নিয়ে একটু তাড়া করতে হয়, মানে সাহসের জন্য মানুষ সাথে একটু লাঠি রাখে আর কি। এটা এখনো আছে, এটা হয়তো আমরাও গ্রামে গেলে আমরাও সাথে একটা লাঠি টাঠির সাথে রাখি, যদি কুকুর টুকুর তাড়ানো যায় রাত্রেবেলা যদি সামনে আসে আর কি। তো ওনাদের হাতেও দুটো লাঠি ছিল, যাতে করে রাত্রেবেলা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ওনারা এড়াতে পারেন। ওনারা যখন ফিরছিলেন রাসেল ভাই, তো ওই শ্যামসুন্দরপুর থেকে রঘুনন্দনপুর যাওয়ার পথে একটি জায়গা আছে, ওখানে একটা বড় বট গাছ আছে। তো এবং বট গাছের পাশেই মানে একটু দূরেই অনেক পুরাতন একটা কবরস্থান আছে। ওখানে এখন আর সেখানে কবর টবর ভাবে দেওয়া হয় না আর কি, অনেক পুরাতন কবরস্থান। তো ওনারা যখন ওখানে আসেন, তখন মুয়াজ্জিন সাহেব বলেন যে আমি একটু অনেক দূর হেঁটেছি, একটু বট গাছের নিচে একটু বিশ্রাম করতে চাই। ইমাম সাহেব বলেন যে ঠিক আছে, যেহেতু দুইজন একসাথে আছে কোনো সমস্যা নাই। তো ওই বট গাছের নিচে ওনারা বসেন। তো হঠাৎ মানে মুয়াজ্জিন সাহেব মানে খুব চিৎকার করে ওঠেন, এই আমার গায়ের উপর যেন কি যেন পড়েছে। তখন উনি খুব চমকে ওঠেন, এবং ইমাম সাহেবের হাতে আবার একটা ছোট একটা টর্চ লাইট ছিল। তো টর্চ লাইটটা উনি জ্বালিয়ে দেখেন যে ওই মুয়াজ্জিন সাহেবের শরীরে একটি সাপ পেঁচিয়ে আছে। যখন এটা দেখলেন এবং মুয়াজ্জিন সাহেবও দেখলেন, মুয়াজ্জিন সাহেব প্রথমে মনে করছেন হয়তো বট গাছে যে শিকড়, অনেক শিকড় ঝুলে থাকে, হয়তো এখন একটা শিকড় খুলে টুলে ওনার গায়ে পড়েছে। কিন্তু যখনই দেখলেন সাপ, উনি মারাত্মক ভয় পান এবং তাড়াতাড়ি করে মানে সাপের বডিতে হাত দিয়ে এক টানে সাপটা শরীর থেকে মানে টেনে খুলে মাটিতে ফেলে দেন, এবং তার হাতে যে লাঠিটা থাকে, কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়াই উনি ওই লাঠি দিয়ে সাপের আঘাত করা শুরু করেন এবং সাপটাকে মেরে ফেলেন উনি। তখন ইমাম সাহেব বলেন যে আসলে রাতের বেলা এইভাবে হঠাৎ করে সাপ শরীরের উপর পড়াটাও একটা অদ্ভুত ব্যাপার, এবং সেটাকে তুমি যে মেরে ফেললে এটাও তোমার ঠিক হয়নি। এটা এইভাবে সাপ সাধারণত মানুষের গায়ের উপর পড়ে না। তখন বলে যে আসলে হুজুর, আমি তো মানে মনে হয় মানে তো বুঝতে পারি নাই, মানে খুব ভয় পেয়ে গেছিলাম, তাড়াহুড়া করে মেরে ফেলতে, আসলে তো কাজটা ঠিক হয়নি। তো যাই হোক, ওনারা এই বিষয় নিয়ে আলোচনা করতে করতে বাসায় মানে মসজিদে চলে আসেন, যার যার রুমে চলে যান। তারপর রাসূল ভাই প্রথম ওই রাত এবং তার পরের রাত কোনো সমস্যা হয় না, একদম স্বাভাবিক। হঠাৎ তৃতীয় রাত্রে ইমাম সাহেবের দরজায় এই ঠিক রাতটা 1টা-1:30টার দিকে কে যেন নক করছে। তখন ইমাম সাহেব দরজা খোলেন, দেখেন একটা অপরিচিত লোক দাঁড়িয়ে। তখন জিজ্ঞেস করেন যে কি ভাই, কি দরকার বলুন। বলে যে হুজুর, আমার তো একটা আপনাকে ইমিডিয়েট একটা জানাজায় যেতে হবে, পাশেই পাশে একটা রাসূল ভাই পাশে একটা ঈদগাহ আছে, ওই মসজিদ থেকে যেতে 5 মিনিট কি 7 মিনিটের পথ আর কি, হেঁটে যেতে। তখন বলে যে তাই এত রাত্রে কেন, আপনারা তো একটা জানাজাটা সকালেও দিতে পারতেন। বলে যে না, আসলে লাশটা 2 দিনের পুরাতন হয়ে গেছে, যার কারণে আমাদেরকে আজকে রাত্রেই যেভাবেই হোক এটাকে দাফন করতেই হবে, আপনি একটু তাড়াতাড়ি চলুন।
তো রাসেল ভাই উনি তখন মুয়াজ্জিনকে আবার ডেকে তোলেন, কারণ একা যেতে উনি রাত্রেবেলা ভয় পাচ্ছিলেন, কারণ লোকটাকে উনি আবার চেনেন না। ওই লোকটা যেহেতু অপরিচিত ছিল, উনি আবার মুয়াজ্জিন সাহেবকে ডেকে উঠলেন। মুয়াজ্জিন এবং উনি একই সাথে সেখানে গেলেন। তো উনি বেরোনোর সময় দেখেন যে একটি গরুর গাড়ি দাঁড়ানো, বলে যে এই গরুর গাড়িতে ওঠেন, আমরা ওখানে যাবো। বলে 5-7 মিনিটের পথ, এই গরুর গাড়িতে উঠবো কেন? বলে না, গরুর গাড়িতেই উঠেন, আমরা পাঠিয়েছে, গরুর গাড়ি পাঠিয়েছে। আর আসলে ভাই ওই সময় কিন্তু রাস্তা একদম মানে মাটির ছিল। এখন তো সম্প্রতি ওদিক দিয়ে রাস্তা পাকা হয়েছে, কিছুদিন আগেও ওইটা, আর সেই 68 সালের সময় তো বুঝতেই পারছেন। তো যাই হোক, ওনারা গরুর গাড়িতে ওঠেন। তো ওঠার পরে ঠিক কয়েক মিনিটের মধ্যেই ওই মানে ঈদগার ওখানে চলে আসেন। দেখেন যে ওখানে বহু লোক দাঁড়ানো, এবং একজনকে ওনারা চেনেন না, মানে গ্রামের হলে একজনকে তো চিনবেন, ওরা কাউকে চেনেন না। এবং সামনে একটি খাটিয়া রাখা। তো ওখানে একজন বৃদ্ধ লোক চলে আসেন তাদের থেকে। বৃদ্ধ লোক ইমাম সাহেবের হাতটা ধরে সামনে নিয়ে আসেন যে আপনি এখানে দাঁড়ান, আপনি জানাজা শুরু করেন। তো রাসেল ভাই জানাজা শুরু করার আগে ইমাম সাহেব বলেন যে আমি লাশটাকে একটু দেখতে চাই, কারণ কে মারা গেছে, আমি তো আমার পরিচিত কেউ কিনা। তখন মুখটা সরানো হয় রাসেল ভাই, তো সুন্দর একটা বাচ্চা ছেলের চেহারা, বাচ্চা বলতে হয়তো আমাদের 7-8 বছর বয়স, এরকম 8-10 বছর বয়স এরকম একটা চেহারা, অত্যন্ত সুন্দর চেহারার একটা বালকের লাশ। আরো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, মাথা থেকে এমনি গলা পর্যন্ত মনে হচ্ছিল এটা মানুষ, কিন্তু উনি অদ্ভুত খেয়াল করছিলেন, অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে গলার নিচ থেকে পা পর্যন্ত মনে হচ্ছিল এটা মানুষের কোনো পাটা এগুলা কিছু নাই, মানে এই ঠিক সাপের মতো, একটা মোটা সাপ যেরকম মানে আস্তে আস্তে নিচ দিকে লেজের মতো হয়ে গেছে ওরকম। তখন উনি বলেন যে আপনার এটা কি হয়? তখন মুরব্বী বলেন যে এটা আমার ছেলে হয়। পা বা হাত এরকম কেন? বলে ওর ঠিকই আছে, আপনি হয়তো বা ভুল দেখছেন, আপনি জানাজা শুরু করেন। তখন রাসেল ভাই জানাজা শুরু করানো হয়। জানাজা শুরু করার পরে জানাজা শেষ হয়। জানাজা শেষের পর তখন মানে ইমাম সাহেবকে ওই বৃদ্ধ লোকটা বলেন যে আজকে তো আমার সন্তানের জানাজা হলো, আপনি আরো 2টো জানাজা পড়ার জন্য প্রস্তুত থাকেন, খুব শীঘ্রই আপনাকে আমরা ডাকবো। তখন এই কথার কোনো মর্মার্থ বুঝতে পারেন নাই। হঠাৎ করে ইমাম সাহেব দেখেন যে আশেপাশে কোনো লোক নাই, শুধু ওই বৃদ্ধ লোক, ওই খাটিয়াটা এবং 4 জন লোক দাঁড়ানোর সাথে, আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো লোক নাই। যে হাজার হাজার লোক কোথায় গেল? তখন মুয়াজ্জিনকে বলতেছে ইমাম সাহেব, যে মুয়াজ্জিন সাহেব দেখেন তো আশেপাশে এত লোক ছিল, কোথায় গেল? মুয়াজ্জিন বলছে, কই, আশেপাশে তো সব লোকই আছে, আমি তো সবাইকে দেখছি। তখন ইমাম সাহেব বুঝতে পারেন নিশ্চয়ই কোনো একটা অদ্ভুত ধরনের কোনো ঘটনা তাদের সাথে ঘটছে। তখন বুঝতে পারেন, তার আগ পর্যন্ত কিছুই ধরতে পারেন নাই। ওনারা ওখান থেকে চলে আসেন রাসেল ভাই, ওই গরুর গাড়িতে করেই আবার তাদেরকে নামিয়ে দেওয়া যাওয়া হয়। তো গরুর গাড়ির যিনি বসেছিলেন সামনে, মানে কোনো কথা তাদের সাথে কোনো কথা বলেন নাই, জাস্ট উঠেছেন, মসজিদে নামিয়ে চলে গেছেন, কোনো কথা বলেন নাই যে উনি কে। এবং ওই লোককেও যারা চেনে না, গ্রামের যারা ওই সময় গরুর গাড়ি চালাতেন সবাইকে চেনে, কিন্তু ওই লোককেও চেনে, সবাই মানে অপরিচিত। তো রাসেল ভাই এর কিছুদিন পরে, যেহেতু ওই সময় তো একটু ওয়াজ মাহফিলের সময় ছিল, আর একটা জায়গায় ইমাম এবং মুয়াজ্জিনের একটা দাওয়াত পড়ে ওয়াজ মাহফিলে। তো ওনারাও সেখানে যান। সেখানে যাওয়ার পরে ওখান থেকে ফিরতে রাত 2টো বেজে যাচ্ছিল। কিন্তু রাসেল ভাই ওই গ্রাম থেকেও ফিরে আসার পথ কিন্তু ওই রঘুনন্দনপুর ওনার যেখানে ওই মসজিদটা ছিল, পথ একটাই, এবং ওই পথে আসতে গেলে সেই বট গাছ, ওটা পার হয়েই আসতে হয়। তো ওই বট গাছের কাছে যখন ওনারা চলে আসেন, তখন হঠাৎ মুয়াজ্জিন সাহেব বলেন যে আমার শরীরের উপর পানি পড়ছে কোথা থেকে? পানি কোথা থেকে পানি পড়বে? দাঁড়ান তো দেখি কোথা থেকে পানি পড়ে। তো ইমাম সাহেবের হাতে যে ছোট টর্চ লাইটটা ছিল, উনি আবার ওটা উপরের দিকে, গাছের উপরের দিকে রাসেল ভাই ধরেন যে কোথা থেকে। এখন দেখেন যে গাছের উপরে 2টো লোক বসে আছে। এতটুকুই উনি শুধু বলতে পেরেছেন। তারপরে উনি ইমাম সাহেব আর কিছু বলতে পারে, কারণ ইমাম সাহেব ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার যখন সেন্স ফিরেছে রাসেল ভাই সকালবেলা, যখন সকালবেলা ওই মসজিদের ইমামও নাই, আজানও কেউ দেয় নাই, মুয়াজ্জিনও নাই, সবাই বলে কি ব্যাপার, ঘটনা কি? মসজিদের সকাল ফজরের নামাজে আজানও হলো না, ইমাম সাহেবও নাই, কোথায় গেল? সবাই তখন মুসল্লিরাই আজান দিয়ে নামাজ পড়ে ওনাদের 2জনকে খুঁজতে বের হন। তখন আসলে দেখা যায় ইমাম সাহেব ওই বট গাছের নিচে সেন্সলেস হয়ে পড়ে আছে, আর মুয়াজ্জিন সাহেব ওই বট গাছের অনেক উপরের একটা ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই দৃশ্যটা গ্রামের লোকজন ওখানে গিয়ে দেখে। ওখানে গিয়ে দেখার পরে তখন সবাই বুঝতে পারে যে এটা কোনোভাবে একটা মানুষের পক্ষে অত উঁচুতে গিয়ে দড়িতে ঝুলে ফাঁস নেওয়া সম্ভব নয়, এটা নিশ্চয়ই কোনো প্যারানরমাল ঘটনা। যখন ইমাম সাহেবের জ্ঞান ফেরানো হয়, তখন উনি খালি অতটুকুই বলেন, আমি দেখেছি 2টো লোককে ওই ডালের উপর বসে থাকতে, এরপরে কি হয়েছে আমি আর কিছু জানি না। তো রাসেল ভাই ইমাম সাহেব তো মুয়াজ্জিন সাহেব মারা গেলেন, ওনার যথারীতি দাফন কাফন সম্পন্ন হলো। তো এরপরে রাসেল ভাই কিছুদিন পরে একই রকম ভাবে হঠাৎ ওইখান মুয়াজ্জিন সাহেবের ফ্যামিলি ওইখানে থাকতেন না, অন্য জায়গায় থাকতেন। কিছুদিন পর
হঠাৎ করে খবর আসলো, ওইখানে বলতে পাশেই আর কি, ওই মসজিদের একটু দূরে আর কি। তো হঠাৎ করে খবর আসলো যে ওই মুয়াজ্জিন সাহেবের ওয়াইফও, ওনাদের কোনো সন্তানাদি ছিল না, শুধু হাজবেন্ড ওয়াইফ ছিলেন, তো ওই ওয়াইফও গলায় মানে ফাঁস লাগিয়ে সুইসাইড করেছেন। কেন করেছেন বা কি কারণে এরকম কোনো মানে তথ্যই পাওয়া যায় না, মানে কি কারণে করেছেন। এখন রাসেল ভাই যদি মনে হতো যে ঘটনাটা এইখানে শেষ হলে হয়ে যেত, যে হয়তো বা জিনেদের সাথে কোনো একটা ঘটনা ঘটেছে, যাই কারণে জিনেরা হয়তো বা প্রতিশোধ নিয়েছেন, কিন্তু রাসেল ভাই ঘটনা আসলে আর একটা জায়গায় ঘটে। সেটা হলো এই বট গাছের নিচ দিয়ে এরপরে বা ওই এলাকায় প্রায় আধা কিলোমিটারের মধ্যে রাতের বেলা মানে গভীর রাত্রে যেই আসা যাওয়া করতো, এই মুয়াজ্জিন সাহেবের ওয়াইফকে দেখতো যে উনি হয় বট গাছের নিচে বসে আছেন বা ওদিক দিয়ে হাঁটাহাঁটি করছেন, মানে কাউকে ভয় দেখাচ্ছেন বিভিন্ন ভাবে, মানে বিভিন্ন মানে হালতে বিভিন্ন মানুষকে ভয় দেখানো শুরু করে। তো মানুষজনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এইভাবে তো চলতে পারে না, কোন একটা ব্যবস্থা। বিভিন্ন জায়গা থেকে ওঝা তান্ত্রিক নিয়ে আসা হয়, কিন্তু এর কোনো সলিউশন হচ্ছিল না। সবাই রাতের বেলায় যে এরকম বিভিন্ন ভাবে দেখতো মানে তাদেরকে। আর ওই সময় তো রাসেল ভাই মানে গ্রাম অঞ্চল তো অনেক ঝোপঝাড় ছিল, এখন তো অনেক এখন যেমন সময় আলো টালো হয়ে গেছে, ওই সময় তো এতটা ছিল না। তো মানুষের মধ্যে ওই আতঙ্কও খুব বেশি কাজ করত। তো বিভিন্ন জায়গা থেকে ওঝা কবিরা যে সেইটা সলভ করার চেষ্টা করা হয়, কিন্তু কোনো সলভ হচ্ছিল না। এর মধ্যে রাসেল ভাই ওই গ্রামে এক পাগলের আবির্ভাব ঘটে। তো এই পাগলটা আবার এমন ছিল যে সে আবার 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু মানে পাগলামি করতে এমন ভাবে যে মানুষদেরকে বিভিন্ন ভাবে গালিগালাজ করতো যে তোরা নামাজ পড়িস না, কেন কেন এটা করিস না, ভালো কাজ করিস, এইভাবে মানুষ তাকে পাগল বলতো। এই পাগলটা একদিন ওই গ্রামের ইমাম সাহেবকে বলেন, ওই যে ইমাম সাহেব, ওনাকে বলেন যে তোদের এই গ্রামে তো যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এটা মানে সমাধান করতে হবে, সেটা সমাধান আমি করতে পারবো, চল আমরা রাতের বেলা একদম যেদিন আরো গ্রামবাসীদেরকে সাথে নিয়ে যেদিন পূর্ণিমার রাত, ওই দিন আমরা ওই মহিলার কবরের কাছে যাবো, উনি সুইসাইড করার পর যেখানে কবর দেওয়া হয়েছে, ওই যে রাসেল ভাই যে পুরাতন যে কবরস্থানটার কথা বলেছিলাম আমি, তো ওই কবরস্থানের কাছে যাব। তো কবরস্থানের কাছে যাওয়া হয়, তখন উনি নির্দেশ দেন কবরটা খুঁড়তে, পুনরায় কবরটা যাতে খোঁড়া হয়। তো কবরটা রাসেল ভাই সবার সামনেই উপস্থিত, অনেকের সামনে সেটা খোলা হয়, সবার সামনে ওটা খোঁড়া হয়। খোঁড়ার পরে তো রাসেল ভাই দেখা যাচ্ছে যে মাত্র যদিও 10-15 দিন হয়ে গেছে লাশের আর কি, এই ধরনের এত সব ঘটনা ঘটেছে, কিন্তু 10-15 দিনের মধ্যে মানে লাশটা মানে বিভৎস ধারণ করেছে। এবং ওই যে ফেসটা মানে এমনিতে তো 10-15 দিনের লাশ তো কেমন হতে পারে আমরা জানি, কিন্তু তারপরেও মানে খুব মারাত্মক মানে ভয়ঙ্কর দেখা যাচ্ছিল তার চেহারাটা। এখানে অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, মানে সাধারণত মহিলাদের যখন মানে কাফন পরানো হয়, পুরুষদের কাফন থেকে ওনাদেরকে কিন্তু কাপড় একটু বেশি থাকে, তার মাথায় বা শরীরে আর কয়েকটা জায়গায় কাপড় দেওয়া হয়। দেখা গেল ওনার কাফনে কয়েকটা কাপড় নাই, মনে হচ্ছে কেউ যেন চুরি করে নিয়ে গেছে বা নাই বা দেয়াই হয় নাই এরকম। তখন ওই পাগল বলেন যে এই মহিলার কবর দেওয়ার পর, যেহেতু উনি সুইসাইড করেছিলেন, এই কবর দেওয়ার পর এনার একটা কোনো একজন তান্ত্রিক বা কবিরাজ কবর খুঁড়ে এনার কাফনের একটা কাপড় নিয়ে যান, এবং ওই কাফনের কাপড় দিয়ে সাধারণত ব্ল্যাক ম্যাজিক গুলো করা হয়। এবং এটা রাসেল ভাই কিন্তু অনেকে এটা জানেন যে এই কাপড়গুলোর উপর যদি বান মারা হয়, মানে এটা দিয়ে যদি বান মারার কাজে লাগে, এটা কিন্তু 100% কাজে লেগে যায়। এবং এই ঘটনা আমারও জানা আছে এই বিষয়গুলো। তো যারা কবিরাজেরা এই কাপড়গুলো সংগ্রহ করেন, যারা সুইসাইড করেছেন, এনাদের কাফনের কাপড়গুলো সংগ্রহ করেন। তো যার কারণে ওই মহিলার কবরের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার কারণে এই অদ্ভুত কিছু ঘটনা মানে ওনার এলাকায় ঘটছিল। তখন উনি বলেন যে আপনারা দ্রুত আর একটা কাপড় নিয়ে আসেন, কাফনের কাপড়ই পারেন আর যেই কাপড়ই পারেন সাদা কাপড়। তখন রাসেল ভাই স্বাভাবিকভাবে ওনার শরীরের যেই কাপড়টা ছিল না সেটা ওটা দিয়ে দেয়া হয় এবং আবার কবরটা ঢেকে দেয়া হয়। তারপর রাসেল ভাই আর কোনো ঘটনা ওই এলাকায় ঘটেনি। তবে ওই এলাকায় যে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার বড় হুজুর একদিন ইমাম সাহেবকে বলেন যে এলাকায় খুব ছোট্ট মানে 7-8 বছরের একটা ছেলে পড়তো, নাম হলো ফারুক। এই ফারুককে মানে অমুক দিন থেকে আর আমরা খুঁজে পাচ্ছি না, ও যে কোথায় গেল তাও আমরা জানি না। তখন ফারুকের চেহারার বর্ণনা যখন রাসেল ভাই শোনেন ইমাম সাহেব, তখন বুঝতে পারেন আসলে এই ফারুককেই সেই মুয়াজ্জিন সাহেব ওই ভুল করে সাপ ভেবে পিটিয়ে মেরে ফেলেছিলেন। এবং ওটা ছিল আসলে জিনেদের একটা সন্তান ছিল আর কি। তো জিনেরা প্রতিশোধ হিসাবে রাসেল ভাই ওই 2 জনকে হত্যা করে, কিন্তু ওই মহিলার হত্যার পরে ওনার যে মানে কাফনের কাপড়টা নিয়ে যাওয়া হয়, এরপরে এই যে ভয়ঙ্কর ধরনের ঘটনাগুলো এলাকায় ঘটে এবং সেটা পরবর্তীতে সমাধানও হয়ে যায় রাসেল ভাই। এই ছিল আমার ফার্স্ট ঘটনা।
আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ফরিদ আহমেদ, মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং থেকে। তো এই ঘটনাটি ঘটেছিল ফরিদ আহমেদের চাচার সাথে, গ্রামের চাচা, দুঃসম্পর্কের গ্রামের চাচা। এবং সেই চাচা পেশায় ছিলেন একজন কৃষিজীবী। তার জমি জমা ছিল, তিনি চাষাবাদ করতেন এবং বেশ ভালোভাবেই তার দিন কেটে যেত। শৌখিন টাইপের মানুষ, মাছ ধরতেন। ফরিদ আহমেদের গ্রামের বাড়িতে একটা ব্যাপার ছিল যে সেখানে কিন্তু বেশ খালবিল আছে। তিনি যেখানকার মানুষ, সেখানে অনেক খালবিল। তো এই খালবিল থাকার কারণে অনেক মানুষই তাদের কৃষিকাজ থাকার পরও শখে মাছ শিকার করেন। তো ফরিদের এই সাদাত চাচা, তিনিও এই শখটা তার খুব বেশি ছিল এবং তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন তাদের ওইখানে যে ধান ক্ষেত ছিল, সেই ধান কাটার একটা মৌসুম আছে। তিনি লিখেছেন স্পেসিফিক একটা ধানের জাত, এটা কেটে ফেলা হয় সিজনে এবং তখন বৃষ্টির পানিতে ভরে যায় জায়গাটা, মাঠটা। এবং ভরে গেলে সেইখানে কই মাছ হয়, অনেক কই মাছ আসে। তো এই কই মাছ নাকি শিকার করতে খুব পছন্দ করতেন তার সেই শাহাদাত চাচা। তো তিনি একদিন এরকম বিকেলে বাসায় এসছেন কাজকর্ম করে এবং বিকেল থেকে আকাশ ঘুরঘুর করতেছে, বেশ মেঘ ডাকতেছে। তো তিনি বুঝলেন যে আজকে বেশ ঝড় বৃষ্টি হবে এবং ঝড় বৃষ্টি হলেই কিন্তু মাছ চলে আসে এবং আরো অনেক কিছু হয়। তার বাসার সামনে দিয়ে যে ছোট রাস্তা আছে সেটা দিয়ে নাকি কই মাছ কান দিয়ে হেঁটে হেঁটে চলে যায় ওই পাশে। তো এগুলো পারলেই তিনি ধরবেন। তো তিনি খুব সন্ধ্যা থেকে পরিকল্পনা করছেন যে ঝড় বৃষ্টি হলে তিনি বেরোবেন, মাছ ধরবেন, এরকম চিন্তা ভাবনা। তো ঠিকই সন্ধ্যার পরে আস্তে ধীরে শুরু হলো ঝড় বৃষ্টি, বেশ ঝড় বৃষ্টি, তুমুল ঝড়। এবং বেশ যখন কড়কড় শব্দে বাজ পড়তেছে এবং তুমুল বর্ষণ হচ্ছে, তখন তো বেরোনো যায় না। তো শাহাদাত সাহেব তখন ঘরে বসে অপেক্ষা করছেন যে কখন এই তুমুল বর্ষণটা ছাড়বে। তিনি জানালা খুলে বারবার দেখতেছেন এবং দেখতেছেন কড়কড় শব্দে বাজ পড়তেছে, দূরে বজ্রপাত যে পড়ছে দূরের সেই বিস্তীর্ণ জায়গায়। তো বেশ খানিকক্ষণ যাওয়ার পর এক সময় দেখা গেল রাত প্রায় 10টার দিকে মোটামুটি এই ছেড়ে গেছে, এই তুমুল বর্ষণটা ছেড়ে গেছে এবং তখন বেশ কড়কড় সব বাজ পড়তেছে, গুড়গুড় করতেছে আকাশ, এরকম একটা অবস্থা। তো বৃষ্টি যখন একদম কমে গেছে, শাহাদাত সাহেব চিন্তা করলেন যে তিনি এখন বেরোবেন। তো তার স্ত্রী না করলেন তাকে যে এই রাত্রেবেলা কি দরকার পড়ছে, 11টা বেজে গেছে এখন, তো তোমার কি দরকার পড়ছে মাছ ধরতে যাওয়ার? তিনি বলে আরে না ওই খেতে গেলেই পাবো। তো ওই ক্ষেত কিন্তু ওনারই, ওখান থেকে তারা ধান কেটে নিছে কদিন আগে, তো পানি জমে যায়। তিনি জানেন যেখানে পানি জমছে আর ওইখানে তিনি জানেন যে কই মাছ পাওয়া যাবেই। তো তিনি বাসা থেকে সেই তার হাঁড়ি, তার একটা পোলো দিয়ে ধরতেন, সেই পোলো ইত্যাদি নিয়ে তিনি বেরিয়েছেন। এবং পোলো যেটা যে মুরগি টুরগি আটকায় রাখে, সেই পোলো, এগুলো নিয়ে বেরিয়েছেন তিনি। এবং তিনি রাস্তায় নজর রেখে রেখে যাচ্ছেন, কারণ তিনি জানেন এই যে মেঘের যে ভারী ডাকটা গুড় 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 করে উঠে, এটাতেই নাকি কই মাছ উঠে আসে। তো তিনি রাস্তায় চোখ রাখতেছেন যে মাছ পান কিনা। এরকম দেখতে দেখতে তিনি কিন্তু আসলেই দেখলেন যে মেঘের ডাকের সাথে সাথে কয়েকটা এরকম কই মাছ কান দিয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, হালকা পানি সেখানে। তো তিনি তাড়াতাড়ি যে ওইখানে তার ওই পোলো রেখে তাড়াতাড়ি থাবা দিয়ে ধরে ফেলে তার যে হাঁড়িতে রাখলেন, রেখে দেখলেন এরকম কয়েকটা তিনি ধরছেন, আর এখানে নাই। তো হাঁটা ধরলেন আবার। হাঁটতে হাঁটতে তিনি একেবারে কর্নারে চলে আসলেন, সেখানে তার ওই যে ফসলের ক্ষেতটা ডান দিকে, মোটামুটি বেশ বড়ই ক্ষেত। এবং এই ক্ষেতের পাশে একটা আইল আছে, আইলের পাশে অন্য মানুষের ক্ষেত এবং সেই ক্ষেতের পাশে বড় একটা গাছ। এখানে ওই গাছটা দিনের বেলা মানুষ একটু মারায় কম, ওই গাছটাকে একটু ভয় পায় মানুষ, কারণ গাছটা এমন ভাবে হয়ে থাকে এবং তেঁতুল গাছ তো মানুষজন ওখানে যেতে চায় না আর কি। তার গাছটাকে কেউ ওই যে তার যার ফসলের ওখানে ক্ষেত, সেও ওই পাশে একটু গোল করে তার ফসলের ক্ষেতটা নিচে ওই জায়গাটা ধরে নাই। গ্রামে এই ধরনের বিশ্বাস আছে যে ওইরকম পুরান গাছ যেগুলোর মধ্যে তারা বিশ্বাস করে যে অন্য কিছু আছে, তো সেসব গাছ তারা মারায় না, কাটে না বা ওটা ধরে না, কারণ অনেক রকম ক্ষতি হয় তারা মনে করে আর কি। তো তিনি দেখতেছেন যে তার ক্ষেতের পাশে ওই যে আইলের ওই পাশে পাশের মানুষের ক্ষেত এবং ওই বাঁ পাশে হইলো সেই বড় তেঁতুল গাছটা। তো বৃষ্টি তো এখন হালকা হালকা পড়তেছে, টিপ 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 টিপ। তিনি যে দেখলেন যে তার ওই যে কাটা ধানের যেটা ক্ষেত, ওটা পানি জমে গেছে, বেশ পানি জমে গেছে। তো তিনি বুঝলেন যে মাছ পাবেনি, তার এটা মোটামুটি একটা কনফিডেন্স আছে। তো তিনি তার এই হাঁড়িটাকে রাখলেন পাড়ে, তাকায় দেখলেন কেউ নাই আশেপাশে, পুরো ফাঁকা, ধুধু। এবং আকাশে যে মাঝে মাঝে যে বজ্রপাত চমকাচ্ছে, যে গুড়গুড় করতেছে, আলো হচ্ছে মেঘগুলা, সেটাতে আলোকিত হয়ে যাচ্ছে চারিদিক। এবং শাহাদাত সাহেব খুব মজা পাইতেন এরকম সিচুয়েশনে মাছ ধরতে, তার কাছে খুবই আনন্দ লাগতো, কারণ তিনি খালবিল অঞ্চলের মানুষ। তো তিনি নেমে গেলেন পানিতে।
তো পানিতে নেমেই দেখতেছেন বেশ ঠান্ডা, মানে পানি বেশ ঠান্ডা এবং পা একদম ভিতরে চলে গেছে, খালি পায়ে নামছেন। আবার একটু ভয় পেলেন যে এরকম চোরা কাটা টাটা থাকলে পায়ের মধ্যে লাগলে তো অবস্থা খারাপ। যাই হোক, তারপরও তো তিনি লুঙ্গিটা কাঁচায় নিয়ে তার ওই হাতে পোলো নিয়ে তিনি সামনে যাচ্ছেন। আর সাথে করে উনি একটা টর্চ লাইট আনছেন মেরে দেখার জন্য, যে ওই পোলো মেরে তারপর লাইট মেরে দেখেন মাছের একটা তিনি আন্দাজ বুঝেন যে এই জায়গায় মাছ থাকতে পারে। মানে ওনারা ওখানে ধরতে ধরতে খুব এক্সপার্ট হয়ে গেছেন। তো এরকম হেঁটে হেঁটে যাচ্ছেন বারবার আস্তে আস্তে পানির মধ্যে দিয়ে, আর শরীরটা মানে জমে যাচ্ছে ঠান্ডায়, মানে বেশ ঠান্ডা লাগতেছে, কারণ এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন যে, এবং ওই কাটা ধানের গাছগুলো রয়েছে সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে এক জায়গায় তিনি বুঝলেন যে এই জায়গায় মনে হয় বেশ খানিকটা আলোড়ন আছে। তিনি ফট করে ওনার সেই পোলো ওখানে মেরে দিলেন। মেরে দিয়ে তিনি ওখানে পোলো মানে মাটিতে লাগাই দিতে হয় আর কি, মাটিতে লাগাই দিয়ে তিনি তার টর্চ লাইট বের করতেছেন, কোমরের কাছে পেঁচায় রাখছিলেন তো এটা বের করতেছেন, ওখানে মারবেন আর কি। তো এই সময় হঠাৎ তিনি একটা শব্দ পেলেন, কেমন জানি একটা শব্দ, মানে অনেকটা খড়খড় টাইপের একটা শব্দ। তাকায় দেখতেছেন তার থেকে কয়েক হাত দূরে, মানে পাড়ে, তিনি তো খেতে নেমে গেছেন, ক্ষেতটা তো একটু জলাভূমির মতো হয়ে গেছে তখন পানি জমে, পাড়ের মধ্যে একটা বাগডাস বা মেছো বাঘ যেটারে বলে, এটা দাঁড়ায় আছে এবং ওর চোখগুলো জ্বলতেছে। অন্ধকারে চোখ জ্বলতেই পারে, এটা স্বাভাবিক। তো তিনি চিন্তা করলেন যে মেছো বাঘ এখানে আসছে কেন, ওকে মাছ খাইতে আসছে নাকি, হতে পারে। তো তিনি ওখান থেকে শব্দ করলেন হস হস সরাই দেওয়ার জন্য। তো শব্দ সরতেছে না, তখন তিনি তার ওই যে ফ্ল্যাশ লাইটটা বের করে জ্বালাইতে গেলেন। ফ্ল্যাশ লাইটে তিনি সুইচ চাপ দিয়েছেন, লাইট জ্বলে না। তো তার খুব রাগ উঠে গেল যে আরে ব্যাটারি নতুন ভরা, কেন জ্বলছে না। তিনি বাড়ি দিলেন হাতের মধ্যে দুইবার হাতের মধ্যে বাড়ি দিয়েও দেখলেন জ্বলতেছে না। তো তিনি তখন ওই মানে বিরক্ত হয়ে গেছেন, তিনি ওই লাইটের পিছন দিকে খুলে ব্যাটারি বের করে আবার ঢুকাইছেন। ঢুকাই দেখে যে পানিও তেমন ঢুকে নাই কিছু, ওই একটু হালকা ভিজা আর কি। তিনি আবার ওটা লাগায় আবার মারলেন, দেখেন জ্বলে না। তো তিনি এরকম যখন লাইট জ্বলে না, তিনি খুব নার্ভাস হয়ে গেছেন অন্ধকারের মধ্যে, মানে সামনে এই বাগডাসটা দাঁড়ায় আছে বেশ একটু দূরে। তো তিনি একবার চিন্তা করলেন এটা ভয় পাচ্ছে না কেন, সাউন্ড দেখলে ভয় পেয়ে চলে যায়। তো ভয় পাচ্ছে না যেহেতু, আবার যদি আচর টাচর দিয়ে দেয় তারা এসে করতে একটা সমস্যা, বা কামড় একটা দিয়ে দিলে তো সমস্যা। তো তিনি আবার তাকালেন, এখন দেখতেছেন যে বাগডাসটা নাই ওখানে, মানে পুরা ফাঁকা, পুরা খাঁকা করতেছে। এটা কোন ফাঁকে চলে গেছে তিনি লাইট নিয়ে করার সময় তিনি বুঝতে পারেন নাই। তো তিনি একটু মানে কনফিউজড হয়ে গেলেন ব্যাপারটা কি। তারপর চিন্তা করলেন যে মাছ বের করতে হবে। তো তিনি লাইটে তো কাজ করতেছে না, তো লাইটটাকে আবার তিনি রেখে দিলেন তার লুঙ্গির এখানে, যে গামছা পেঁচাইছিলেন ওটার মধ্যে। তারপর তিনি তার পোলোর মধ্যে হাত ঢুকাই দিলেন, হাত দিয়ে হাতাচ্ছেন। আবার এখানে একটু ভয় আছে, আবার অনেক সময় ঢোড়া সাপ টাপ থাকে ভিতরে, হাত দিয়ে এরকম করতেছেন। তো তার হাতে হঠাৎ করে মাছ বাঁচছে তার, তো তিনি মাছ উঠাইলেন, এরকম লাফাইতেছে মাছ, এরকম করতেছে। বুঝলেন যে কই মাছ, বড় সাইজের কই মাছ, তিনি ধরেই বুঝতে পারছেন। তো তিনি এরকম করে হাতটা বের করে আনছেন তার ওই পোলোর মুখ দিয়ে, বের করে তাকায় দেখছেন নড়তেছে, এরকম করে কাঁপতেছে। কই মাছ তো অনেক হয়, তো মানে খুব লাফালাফি করে এরকম। তো তিনি হাতে ধরে রেখে বুঝতেছেন, এবং এই যে কাটা কাটা লাগতেছে হাতের মধ্যে। তো বেশ বড় মাছ, বেশ বড়। এরকম ধান খেতে এত বড় কই পাওয়া বেশ কঠিন জিনিস। সেটা খাল বিলে পাওয়া যেতে পারে, ধান খেতে ঢুকছে, খাল বিল থেকেই আসছে পানিতে, অথবা ওই যে কান দিয়ে করে উঠছে ওখান থেকে এটা আসছে, এরকম করে। তো তিনি চিন্তা করেন বাহ পাইছি। তো তিনি এই মাছটাকে নিয়ে রাখতে গেছেন তার ওই যে পাতিলের কাছে। তো পাতিলের কাছে যখন তিনি রাখতে গেছেন, দেখতেছেন একটা বিড়াল, মানে কালো রঙের একটা বিড়াল, বেশ বড় সাইজ, অনেকটা কুকুরের মতো সাইজ। এইটা তার ওই পাতিল থেকে বেশ খানিকটা দূরে এসে এরকম তাকায় আছে তার দিকে। তো তিনি খুব বিরক্ত হয়ে গেলেন, তিনি চিন্তা করলেন তার এই মাছ নিয়ে না যায় বিড়াল, মানে তিনি কিন্তু বিড়ালই ভাবছেন যে বিড়াল মাছ নিয়ে না যায়। তো তিনি রাগের চোটে হেইপ হেইপ করতে করতে সামনে আসলেন। তো তার এই হেইপ হেইপে এই বিড়াল আর সরতেছে না। তো তিনি করলেন কি, ওই মাছটাকে হাড়ির মধ্যে রেখে দিলেন, মাছটাকে হাড়ির মধ্যে রাখলেন, রেখে তিনি বিড়ালটাকে হাত দিয়ে এরকম সরাইতে গেলেন। তো তিনি যখন হাত দিয়ে এরকম করছে, মনে হয় বিড়ালটা এক লাফ দিয়ে ছুটে পড়লো দূরে, যায় পড়ে হোস হোস করা শুরু করলো তার সামনে, লেজ টেস কেমন ফুলাই দিয়ে এরকম করতেছে, এবং বেশ মানে মনে হচ্ছে ফস করে তাকে এরকম করবে এরকম লাগতেছে। তো তিনি তাড়াতাড়ি খুঁজতেছেন, তার ওই পোলোর সাথে একটা ছোট এরকম বাঁশের কঞ্চি ছিল, সেটা নিয়ে আসছিল। তো তিনি কঞ্চি নিয়ে তাড়াতাড়ি দৌড়ায় গেলেন ওইটাকে, মানে ওই পানির মধ্যে দিয়ে কোনো মতো দৌড়ায় গেলেন যে ওইটাকে উনি বাড়ি দিবেন। তো টাস করে মারছেন। তো মারার পর ওইটা স্প্রিং এর মতো একটা লাফ দিল ওখান থেকে, মানে লাগে নাই, একটা স্প্রিং এর মতো লাফ দিয়ে দূরে যেয়ে পড়লো ভস করে। তো মনে হলো যে পানির মধ্যে পড়লো। তো বিড়াল কিন্তু পানি পছন্দ করে না, তিনি জানেন। তিনি বলেন এই হচ্ছে আর এক কাজ, কি ব্যাপার, এটা তার এক পেড়া দিতেছে আমারে। মনে হলো যে পানির মধ্যে পড়লো, কিন্তু কিচ্ছু নাই, পানির মধ্যে পড়ছে ভস করে, আর কিচ্ছু পাইতেছে না উনি। তো উনি একটু এদিক ওদিক তাকায়, তো ধরতর বিড়াল। তিনি ওই লাঠিটা নিয়ে তিনি হেঁটে আবার ওই পোলোর কাছে আসলেন, এসে তিনি আবার হাত দিছেন।
এই সময় তিনি দেখলেন তার যে এই ক্ষেতের এক কর্নারে বেশ খানিকটা দূরে, ওই যে বিড়াল যেখানে মানে লাফ দিয়ে পড়ছে তার থেকে বেশ খানিকটা দূরে ওই অ্যাঙ্গেল বরাবরই এইটার একদম কর্নারে কিন্তু ওই তেঁতুল গাছটা পড়ে, মানে একদম অ্যালাইনমেন্টে। ওইখানে তিনি দেখলেন যে মনে হলো যে একটা মহিলা দাঁড়ায় আছে ওই ক্ষেতের মধ্যেই, এবং মহিলাটার মাথার মধ্যে কাপড় দেওয়া, এরকম ঘুমটা দেওয়া টাইপের এরকম দেওয়া, মনে হচ্ছে বেশ মানে বয়স্ক টাইপের এক মহিলা এরকম দাঁড়ায় আছে এরকম, কারণ বয়স্ক মনে হচ্ছে একটা কুজা টাইপের এরকম। তিনি চিন্তা করলেন এটা আবার কে, তিনি চিন্তা করলেন এই এখান থেকে বলছে কে, কি চাও এখানে, কি ব্যাপার? তো তখন তিনি দেখলেন ওই মহিলা একটা শব্দ করলো, কেমন জানি একটা ভয়ঙ্কর শব্দ গলার ভিতর থেকে, খেরখেরা, যেটা স্বাভাবিক মানুষের পক্ষে করা সম্ভব না। তারপর মহিলাটা দৌড় দিল তার দিকে ওখান থেকে। তিনি অবাক হয়ে দেখলেন যে তার সাথে দূরত্ব ছিল প্রায় 20 ফিটের মতো মনে হয়, আর ওই মহিলার এক একটা পা মনে হয় 3 ফিট 4 ফিট, মানে নর্মাল মানুষের পায়ের যতটুকু ডিস্টেন্সে ক্রস করে ততটুকু না, তার থেকে বেশি ক্রস করে তার দিকে চলে আসতেছে খুব দ্রুত, খুব দ্রুত। তিনি যেখানে দাঁড়াচ্ছেন সেইখানে খুব দ্রুত চলে আসতেছে। তো তিনি ভয় পেয়ে গেলেন, কারণ তার চেহারা কিছু দেখা যাচ্ছে না কিন্তু মহিলার, মানে অন্ধকার পুরা ঘুমটার এখানে। তিনি ভয় পেয়ে যায়, তিনি মানে দোয়া পড়ে মানে তওবা পড়তে পড়তে ওখান থেকে মানে পোলো টোলো ফেলে ঝেড়ে দৌড় দিলেন, কারণ তিনি বুঝতে পারছেন এটা খারাপ জিনিস। গ্রামে প্রচলিত আছে যে এরকম মাছ ধরতে গেলে এরকম দেখা যায়। তিনি মানে দোয়া পড়ে দৌড়াইতেছেন, মানে দোয়া পড়ছেন রিফ্লেক্সে, উনি দোয়া পড়ে, নর্মালি উনি এরকম দোয়া দরুদ খুব একটা পড়ার মানুষ না, কিন্তু উনি পড়ছেন ওই দিন শাহাদাত, উনি দৌড় দিছেন। দৌড় দিয়ে ক্ষেতের মধ্যে থেকে আর খুব একটা দৌড়াতে পারে না, মনে হলো যে তার পিঠের মধ্যে কেউ একটা খামচি মারলো এরকম হাত দিয়ে, এবং খামচিতে মনে একদম চিড়ে গেছে, তিনি বুঝতে পারছেন জ্বলে উঠছে তার পিঠটা মনে ছিঁড়ে দিচ্ছে এরকম। তো তিনি লাফ দিয়ে যে পড়ছেন ওই ক্ষেতের কর্নারে, করে উঠে তিনি রাস্তায় উঠে গেছেন, রাস্তায় উঠে ঝেড়ে দৌড়াইছেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি বাসায় চলে আসছেন। বাসায় এসে তিনি চিৎকার করে বলতেছেন যে পিশাচ ধরছে আমার, পিশাচ। তো বাসা থেকে তার স্ত্রী বেরোয় বলতেছে যে কি হয়েছে, বলে যে আমার পিচাসে পাইছে, পিচাসে। তো গ্রামে ওখানে পিশাচকে পিচাস বলে, পিচাস, পিচেস এরকম বলে আর কি। তো নিয়ে তাকে তাড়াতাড়ি তার স্ত্রী দেখলো যে তার পিঠের মধ্যে এরকম, তিনি এরকম গেঞ্জি পরা ছিলেন, তো পিঠের খালি জায়গাটার মধ্যে মনে হচ্ছে যে একদম 3টা এরকম বড় বড় আঁচড়ের মতো এরকম, এবং ওগুলো ছিলে গেছে, রক্ত বেরোচ্ছে এরকম। যাই হোক, তাকে রাতের বেলা ওই তাদের গ্রামের ট্রিটমেন্ট যা যা দিয়ে দেওয়া হলো, মলম লাগায় সেই, কিন্তু দেখা গেল যে তার জ্বর আসছে, রাতে অনেক জ্বর আসছে, প্রচন্ড জ্বর আসছে, এবং তিনি দুঃস্বপ্নে কাতরাইতেছিলেন। তো পরের দিন যেহেতু তিনি বলতে পারছেন পিচাস আসছে, তার স্ত্রী খবর দিলেন তাদের ওখানে মানুষকে, এবং তারা ওই একজন গিয়ে মসজিদ থেকে হুজুরকে নিয়ে আসলেন। তো হুজুর এসে দেখে বললো যে রাতের বেলায় মাছ ধরাধরি কেন করে, ইত্যাদি ইত্যাদি, যেটা নাকি বলেনি আর কি ওনারা, যেটা নিষেধ করেন আর কি। যাই হোক, দোয়া দরুদ পড়ে তাকে রুকাইয়া করলেন, রুকাইয়া করে ঝাড়লেন, ঝেড়ে বললেন যে ওই যে বিড়াল ছিল, ওই বিড়ালটাই খারাপ জিনিস, ওখানে আসছিল পিশাচ, এবং উনি ওই বিড়ালকে মারতে গেছেন দেখেই তার দিকে আসছে। আর ওই জায়গাটা এমনিও ভালো না, কারণ হুজুরও চিনতেন জায়গাটা, বসে ওই যে তেঁতুল গাছের ওই জায়গাটা এমনিই খারাপ, ওখানে যাওয়া উচিত না। তো এই ছিল সেই আমাদের ফরিদ সাহেবের শাহাদাত চাচার স্টোরি, যেটা শেয়ার করলাম আমি আমার মতো করে। আর গ্রামে কিন্তু অবশ্যই এই ধরনের ব্যাপার স্যাপারের সম্মুখীন মানুষ হন। আপনারা যারা হয়তো মনে করবেন যারা এই জিনিসটার সাথে অভ্যস্ত না, গ্রামের এই লাইফস্টাইলের সাথে, তারা কিন্তু এই জিনিসটা বুঝবেন না। যারা মাছ ধরেন তারা অনেক রকমের ঘটনা এরকম সম্মুখীন হন, এবং তারা কিন্তু এইসব জিনিস সব শেয়ার করেন না, কিছু কিছু করেন, কিছু করেন না। তো আমি কিন্তু ঘটনাটা বেশ এনজয় করছি। ফরিদ আহমেদের এই ঘটনাটা আমার কাছে বেশ ভালো লাগছে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটা ছোট্ট ঘটনা সব শেষে শেয়ার করে দিতে চাই, যেটি আমাদেরকে পাঠিয়েছেন সুভাষী শিকদার, তিনি যেভাবে আমার কাছে ঘটনাটি পাঠিয়েছেন সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা তার 2018 সালে তার দাদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তিনি শেয়ার করেছেন আমাদের সাথে। তো এটা তার একটা রিকোয়েস্ট, তার ঘটনাটা যেন শেয়ার করা হয়। তার দাদার নাম ছিল সঞ্জীব মালাকর। তিনি পেশায় একজন ভাড়ায় গাড়ি চালক ছিলেন। বর্তমানে তিনি কলকাতার নামী একটা ইউনিভার্সিটির গাড়ি চালান। তো তিনি সঞ্জীব দাদার ভাষায় ঘটনাটি সেভাবেই বলছেন। ঘটনাটি 2016 সালের শেষের দিকের ঘটনা। আর ঘটনাটা যখন ঘটে তখন তিনি একটা ভাড়ায় গাড়ি চালাতেন। একদিন তার কাছে একটা লোক ভাড়ার জন্য আসে, আর তিনি রাজস্থান যাবে বলে তার কাছে ভাড়ার জন্য আসে।
তো রাজস্থান যাওয়ার তো কিন্তু বিশাল পথ। ভারত কিন্তু অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা দেশ। তো রাজস্থান একটা বিশাল পথ পাড়ি দিয়ে যাওয়া। তো প্রথমে তিনি মানা করে দেন যে আমি যেতে পারবো না, কিন্তু ওই লোক নাকি অনুরোধ করেন যে যাবার জন্য, এবং যা ভাড়া থাকে তার থেকে 2 থেকে 3 গুণ টাকা তাকে দেওয়া হবে। তো ওই লোক যখন তার সাথে কথা বলে, তো ওনার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল, তো তিনি তার নাম রামানন্দ বলেন। তো তার এত অনুরোধের জন্য, তার অতিরিক্ত টাকার জন্য তিনি আসলে ওই যিনি সঞ্জীব, তিনি যেতে রাজি হয়ে যান। ঘটনাটা সেদিন ঘটে যেদিন ছিল মঙ্গলবার। তো সঞ্জীব দাদার তখন এটা একদম পরিষ্কার মনে আছে, ওই দিন তিনি যে জায়গা থেকে যাবার কথা বলেন, তিনি সেই জায়গায় গিয়ে তার বলা সময় অনুযায়ী উপস্থিত থাকে। কিন্তু তিনি যে সময় বলেন তার থেকেও তিনি বেশ খানিকটা সময় দেরি করে আসেন। তো সঞ্জীব দাদা ওই জায়গায় প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে। এরপরে উনি আসেন। তখনও তার মুখে সেরকম সেই মাস্কটাই পরা ছিল। সময়টা ছিল শীতের সময়। তিনি ওইভাবে থাকা সত্ত্বেও তিনি কিছু মনে করেন নাই। তিনি এসেই প্রথমে বলে, দুঃখিত দাদা দেরি করে আসার জন্য। তো তিনি তাকে একটু রাগান্বিত হয়ে যায়। ড্রাইভার ওনার সাথে তখন ওয়েট করেছে, রাগ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক না, আর এটা তো পরিচিত কেউ না। তো রাগান্বিত সবাই বলে, দাদা আমি সেই 2 থেকে 2.5 ঘন্টা যাবত বসে আছি, আর আপনি এখন এসে বলছেন ভুল হয়ে গেছে। দেখুন দাদা, এর জন্য আমাকে আরো টাকা বাড়িয়ে দিতে হবে। তো বলে না, যখন মন্দ কাউকে ধরবে তখন ভালোভাবেই ধরো। তো তাকেও, সঞ্জীব সাহেবকেও সেদিনও বাড়তি টাকার লোভে ধরে বসে। রামানন্দ তার কোনো কথার উত্তর না দিয়ে শুধুমাত্র ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দেয়, ঠিক আছে দিব। তো রামানন্দকে দেখে এখন সম্ভ্রান্ত ঘরের লোক মনে হচ্ছিল। তিনি তার সাথে আরো 2 জন লোক নিয়ে নেন, এর মধ্যে একজন স্ত্রী আর একটি বাচ্চা। তিনি গাড়িতে উঠে শুধু এতটুকু বলেন, রাস্তায় আর একজন লোক উঠবে যিনি কিনা ব্যারাকপুর হাইওয়ে থেকে উঠবেন। তো তার কথা শুনে তার একটু রাগ হলেও তিনি, আচ্ছা ঠিক আছে, যেহেতু টাকা দিচ্ছে, বেশি টাকা বাড়িয়ে দিচ্ছে, তো তিনি হ্যাঁ বলে দেন। এরই মাঝে তিনি গাড়ি চালু করেন। তো রামানন্দ সাহেবের যে সাথে যারা উঠেছিল তাদেরও মুখ ঢাকা ছিল, শীতের সময়। কিন্তু তাদের এমন অদ্ভুত আচরণ দেখে আসলে যিনি সঞ্জীব দাদা, তার ঘটনা, তিনি চিন্তিত হয়ে পড়েন যে সবাই একই অবস্থা কেন। তো গাড়ি চালানোর সময় তিনি দেখলেন রামানন্দবাবু একটা বই পড়ছিলেন। তো তার মনে আছে বইয়ের উপরের কাভারটা খয়েরি রঙের ছিল, তাতে রাজস্থানের ভাষায় কিছু লেখা ছিল। তো সঞ্জীব দাদা যেহেতু গাড়ি চালান, বিভিন্ন স্টেটের ভাষা অল্প স্বল্প তিনি বলতেই পারে। তো ওই বইটার কভারে লেখা ছিল আত্মহুতি, যেটা রাজস্থানের ভাষায় লেখা ছিল। যাই হোক, তিনি সেদিকে খেয়াল না করে গাড়ি চালানোর দিকে মন দেয়। তো তখন তো শীতের সময় তাপমাত্রা ছিল কম। রামানন্দবাবু তার সাথে ওই 2 জন ওঠার পর থেকেই তাপমাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। এত শীতের মাঝেও তার শীতের পোশাক খুলে ফেলতে হয়। তিনি তখন গাড়ি চালানোর দিকে মনোযোগ দেন। যেহেতু সঞ্জীব দাদা ধূমপান করে, তিনি সিগারেট জ্বালাতে যাবে, তখনই রামানন্দবাবু তার উপর তেড়ে ওঠেন। এতে তিনি অনেকটা চমকে যান। তারপরেও তিনি কিছু না বলে সিগারেটটা রেখে দেন। তো রামানন্দবাবু যতবারই জিজ্ঞেস করে যে দাদা আপনি আর একজন লোক উঠবে নাকি, সে কোথায়, রামানন্দবাবু বলেন যে আস্তে গলায় বলে, তুমি তোমার গাড়ি চালাও, সে যখন আসবে বলে দেব। তো রামানন্দবাবুর এই কথাটা শুনে সঞ্জীব দাদা একটা আশ্চর্য নজরে তার দিকে তাকালে সে বলে, তুমি সামনের দিকে নজর দাও, নইলে গাড়ি কোথাও লেগে যাবে। এতে করে তিনি খুব আশ্চর্য হয়ে যায়। তিনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে রামানন্দ বললেন, গাড়ি দাঁড় করাও। তো সঞ্জীব দাদা তাকিয়ে দেখেন সেটা একটা শ্মশানের সামনে। এরপর তিনি বললেন, এখন তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি আর আমার স্ত্রী গিয়ে আমাদের আরেক সঙ্গীকে ডেকে নিয়ে আসি। তো এখানে তখন রাত 1টা বাজে। তিনি সেই শ্মশানের পাশে ঠায় দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে সেই বাচ্চাটা। কিন্তু সঞ্জীব দাদার মনে তখন খটকা লাগে, অনেক সময় হয়ে গেল, বাচ্চাটা কিছু বলছে না, কারণ কি? এই মুহূর্তে এই ধরনের কেসে বাচ্চা থাকলে কান্নাকাটি করে একাকার অবস্থা হওয়ার কথা। বাচ্চার একটু চঞ্চল স্বভাবে হয়। এই গাড়িতে ওঠার পর থেকেই বাচ্চাটা এতক্ষণ অবধি একটা শব্দ করে নাই। তো তিনি ভাবলো হয়তো বাচ্চাটা কথাই কম বলে নাকি, কে জানে, অথবা কথা বলতে পারে না, চুপচাপ। তখন হঠাৎ তার টয়লেট চেপে বসে, প্রস্রাব আসে। তাই তিনি গাড়ি থেকে নেমে একটু দূরে গিয়ে প্রস্রাব করে নেয়। এরপর যেহেতু সিগারেট একটা নেশা আছে, তিনি একটা সিগারেট জ্বালিয়ে নেয়। এরপর একে একে অনেক সময় পেরিয়ে যায়, যেখানে প্রায় 7-8টা সিগারেট শেষ হয়ে যায়, কিন্তু রামানন্দবাবুর কোনো খোঁজ নাই, তার স্ত্রীর কোনো খোঁজ নাই, তার সঙ্গীতের কোনো খোঁজ নাই।
তো তিনি হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখেন তখন রাত 2:30 আশপাশ হবে। একটু চিন্তায় পড়ে যায়। তাদের দেয়া নম্বরে কল করা হয়, কিন্তু সেই নম্বরে ফোন যাচ্ছিল না। তার মাথা গরম হয়ে যায়, সঞ্জীব দাদার মাথা গরম হয়ে যায়। হঠাৎ করে রামানন্দবাবু তার স্ত্রী সহ তাদের সঙ্গী চলে আসে। এইবার রামানন্দবাবু আসলে শরীরের যত রাগ আছে সব ঝেড়ে ফেলে। তাদের দেখে তিনি অত্যন্ত রাগ করে বলে, কি হে রামানন্দবাবু, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? আপনারা বলে গেলেন আমি আসছি, এরপরে 1.5 ঘন্টা পরে আসলেন। রামানন্দবাবু অত্যন্ত ভারী ও আস্তে ধীরে গলায় বললেন, এসে তো গেছি, এবার চলুন। এবার যার জন্য গেছিলাম ওটা নিয়ে তো একটু সময় লেগে গেল। তো সঞ্জীব মালাকর তাদের হাতের দিকে তাকিয়ে দেখলেন তাদের হাতে একটা লম্বা সাদা বস্তুর মতো, মনে হবে যেন হাতে কারোর লাশ। তো সঞ্জীবদা জিজ্ঞেস করেন, আমি পেছনের ডিকি খুলে দিচ্ছি, আপনি হাতের বস্তাটি ওতে রেখে দিন। রামানন্দবাবু অত্যন্ত ধীর কণ্ঠে বললেন, তার দরকার নাই, তুমি তোমার মতো গাড়ি চালাও, তবে গাড়ি চালানোর সময় অন্য কোনো দিকে খেয়াল রাখবে না, এতে করে আমার সঞ্জীবদার মনে প্রশ্ন আসে, উনি বারবার এই কথা কেন বলছেন। তো তিনি বেশি চিন্তা না করে গাড়ি চালাতে শুরু করেন। আর একটা জিনিস খেয়াল করলেন, এত সময় ঠান্ডা লাগলেও তারা আসার পরে আবার সেই আগের মতো গাড়ির ভেতরটা গরম হয়ে গেছে। যতক্ষণ তারা ছিল না শরীরটা বেশ ঠান্ডা লেগেছে। তো তিনি গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে তার কানে হাড় ভাঙলে যেমন শব্দ হয় ঠিক সেরকম শব্দ আসছে। রামানন্দবাবুকে জিজ্ঞেস করলেন পেছনে তারা কি খাচ্ছে কিনা। তিনি বললেন, তোর কোনো দরকার নেই, তুই তোর কাজ কর, কি হচ্ছে বা না হচ্ছে তোর দেখার দরকার নেই। এবার সঞ্জীব দাদা একদম রেগে যায়। তিনি বলেন, বাবু আমি তো আপনাকে নর্মাল একটা কথা জিজ্ঞেস করলাম, আপনি এভাবে আমার উপর খেপে যাচ্ছেন কেন? তখন রামানন্দবাবু বলেন, দুঃখিত ভাই, আপনি আপনার মতো করে চালান, আর পেছনে যাই হচ্ছে না কেন আপনার জেনে দরকার নেই। রামানন্দবাবুর কাজ ও কথাবার্তায় তার খুব সন্দেহ হতে থাকে। তার আস্তে আস্তে ভয় লাগতে শুরু করা হয়, তার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। তো গরমে সব শীতের পোশাক খুলে রাখলেও রামানন্দবাবু কিংবা তার পরিবারের কেউ কিন্তু কিছু খোলেনি। যাই হোক, তার কানে কিছুক্ষণ পর সে হাড় ভাঙার প্রচন্ড শব্দ আসতে থাকে। রাত তখন মোটামুটি 3:30 পেছন থেকে একবার হাড় ভাঙার শব্দ, প্রচন্ড শব্দে তাকে বারবার নড়িয়ে দিচ্ছিল। তিনি আর সহ্য করতে না পারে লুকিং গ্লাসের দিকে তিনি তাকান। লুকিং গ্লাসে তাকানোর পর তার ব্লাড প্রেশার বেড়ে যায়, মাথা অবধি কেঁপে ওঠে। তিনি আয়নার মধ্যে দেখতে পান তারা কোনো মানুষ ছিল না, মুখটা শেয়ালের মতো ছিল কিন্তু দেহটা মানুষের মতো। তারা যেই বস্তার কথা বলা হচ্ছিল সেটা লাশ বা অর্ধগলিত লাশ ছিল। 3 জন সেই মিলে লাশটা ছিঁড়ছে, হয়তো ছিঁড়ে খাবে। এটা দেখার পর সারা শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এত শীতের মাঝেও তার শরীর থেকে ঘাম বেরোনো শুরু করেছে। তিনি যখন লুকিং গ্লাসে ওই জীবগুলোকে দেখছিল তখন সেই জীবগুলো তার দিকে তাকিয়ে তার সাথে একটা চোখাচোখি হয়ে যায়। তো রামানন্দবাবু বলেন, তোমাকে আমি তোমার চাহিদা অনুযায়ী টাকা দিচ্ছিলাম, তোমাকে বলেছিলাম পেছনে যাই হচ্ছে না কেন তুমি তোমার মতো গাড়ি চালাও, কিন্তু তুমি আমার কথা শুনলে না। ক্ষতি তো তুমি তুমি নিয়ে আসছো, এবার তুমি ভাগো। এই কথা বলে তিনি তার দিকে তাকান। যখনই তিনি তার মুখ দেখলো যে তার মুখ দেখার পর হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। তার পাশে এতক্ষণ যে রামানন্দবাবু বসেছিলেন তার মুখে কোনো চেহারা নেই, না আছে নাক, না মুখ, না চোখ, কিচ্ছু নেই। মনে হচ্ছে সেটা একটা কালো গোল ধোঁয়া। এটা দেখার পর তিনি আর তার নিজেকে ধরে রাখতে পারেনি। একটা পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরের দিন যখন জ্ঞান ফেরে তার গাড়ি একটি রাস্তার পাশে গাছের সাথে লেগেছিল, আর তার চারপাশে অনেক লোক। তারা তাকে হাসপাতালে নেয়, সুস্থ করার ব্যবস্থা করে। জানতে চায় তার কাছে, সবার কৌতূহল মনে, কি হয়েছিল, এভাবে কেন অজ্ঞান হয়ে গেল। তখন তিনি তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বললেন। ওই ভিড় থেকে একজন বয়স্ক লোক বললেন, অনেক আগে আমার একটা পরিবার রাজস্থান যাচ্ছিল, মাঝ রাস্তায় তাদের সামনে ডাকাত পড়ে এবং তাদেরকে মেরে সব নিয়ে যায়। সেই থেকেই অনেকেই নাকি পরিবারকে দেখতে পায়, এইটাই কি সেটাই নাকি কে জানে। এই কথা শুনে তার ভয়টা আরো বেড়ে যায়। যেহেতু অনেক অসুস্থ বোধ করছিল তাই তিনটে ড্রাইভার ডেকে নেয় আর কি। যাই হোক, এরপর থেকে প্রায় 15 দিন রাতে তিনি আর ঘুমাতে পারেনি। সেই ধরনের জিনিসগুলো ট্রমাটাইজ করে ফেলে। প্রচণ্ড জ্বর ছিল। এরপর সঞ্জীব মালাকর যিনি ছিলেন তাদের পাশে একজন পূজারী ছিল, তার কাছ থেকে কিছু জিনিস নিয়ে এসে সে নিয়ম মতো সেগুলো খাওয়া হয়। এরপর ধীরে ধীরে তার জ্বর কমতে শুরু করে। এরপর থেকে মা বাবা দূরে ভাড়া নেওয়া একদম বাদ দিয়ে দিয়েছেন।
স্কুল কলেজের গাড়ি চালান এবং সঞ্জীব মালাকর দাদার এটা একটা ঘটনা যিনি নিয়ে এসছেন, তার নাম হচ্ছে আমাদের সুভাষিস শিকদার ভাই। তিনি কলকাতা থেকে হয়তো ঘটনাটি কালেক্ট করেছেন এবং ঘটনাটি আমার ভালো লেগেছে বিধায় আপনাদের সবার সাথে শেয়ার করা। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালঘাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার একটি গ্রামের। ঘটনাটি আমার এক পরিচিত মানুষের কাছ থেকে শোনা। তিনি সেই গ্রামের একজন মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তো সঙ্গত কারণে তাদের নামগুলো বলা যাচ্ছে না, আমি নামগুলো ছদ্মনাম হিসেবে ব্যবহার করব। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো বোয়ালমারীর ওই গ্রামটি বেশ শান্ত ছিল। মসজিদটির গ্রামের এক প্রান্তে অবস্থিত। মসজিদের পিছনে বিস্তীর্ণ ধান ক্ষেত আর সামনের দিকে কয়েকটা বাড়িঘর আছে। মুয়াজ্জিন সাহেবের অভ্যাস ছিল যে প্রতিদিন ফজরের অন্তত 40 মিনিট আগে মসজিদে চলে যাওয়া, মসজিদ পরিষ্কার করা, উজু করা, আজানের প্রস্তুতি নেওয়া, এসব তিনি কাজ করতেন রেগুলার। তো ঘটনা শুরু হয় শীতের একটি সময়ে। সে সময় শীতকাল ছিল। প্রথম দিন তিনি বিষয়টি গুরুত্ব দেননি। ফজরের আগে মসজিদে এসে দরজা খুলে ভিতরে প্রবেশ করার সময় তার মনে হয় যে মসজিদের ভিতরে কেউ হাঁটতেছে। খুব হালকা শব্দ, যেন কেউ কার্পেটের উপর ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। তিনি এরকম শব্দ পেয়েছিলেন। তো তিনি ভেবেছিলেন হয়তো কোনো মুসল্লি আগে এসে বসে আছে, কিন্তু পুরো মসজিদ ঘুরে দেখার পর কাউকে তিনি দেখতে পাননি। তো পরের দিন আবার একই ঘটনা ঘটে। দরজা খোলার আগ মুহূর্তে সবকিছু স্বাভাবিক, কিন্তু ভিতরে ঢোকার কয়েক সেকেন্ড পর আবার সেই হালকা হাঁটার শব্দ তিনি পান। এক কোণ থেকে আরেক কোণে যেন হাঁটতেছে। তারপর আবার নিস্তব্ধতা। এভাবেই টানা কয়েকদিন চলতে থাকে। মজার বিষয় হলো, শব্দটি শুধু তখনই শোনা যেত যখন তিনি একা থাকতেন। আবার যখন মুসল্লিরা চলে আসতো, কয়েকজন বা দুই একজন চলে আসতো, তখন কিন্তু সেই শব্দ তিনি পেতেন না। তিনি শুধুমাত্র একাই যখন থাকতেন তখনই পেতেন। তো ফজরের জামাতের সময় কিংবা দিনের অন্য সময় এমন কিছু কখনোই ঘটতো না। একদিন তিনি সিদ্ধান্ত নেন যে একটু আগে গিয়ে বিষয়টি খেয়াল করবেন। তো সেদিন রাতের শেষ ভাগে মসজিদে পৌঁছে তিনি দরজা না খুলে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকেন। চারপাশটা একদম শান্ত ছিল। দূরে কোথাও মোরগ ডাকার শব্দ শোনা যাচ্ছিল, যেহেতু সকাল সকাল ছিল। তো হঠাৎ তার মনে হলো যে মসজিদের ভিতর কেউ যেন উজু করার কল ব্যবহার করতেছে। টুপটাপ করে পানির শব্দ পড়তেছে। তিনি দ্রুত সেই দরজা খুলে ভিতরে প্রবেশ করেন এবং কিন্তু উজুখানায় গিয়ে দেখেন সবকিছুই শুকনো, কলটাও বন্ধ, কেউ নেই। তো সেদিন বিষয়টি তাকে প্রথমবারের মতো ভাবিয়ে তোলে যে এগুলো কি হচ্ছে। আমি তো স্পষ্ট শুনলাম কেউ কল ছেড়েছে, কিন্তু ভিতরে প্রবেশ করার পর তিনি কোনো কিছুই দেখতে পান না। তো এভাবেই কেটে যায় কয়েকদিন। তো একদিন ভোরে আজান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মাইকে সুইচ অন করার আগে তার চোখ হঠাৎ মসজিদের পিছনে জানালার দিকে যায় এবং বাইরের জানালায় কেউ একজন দাঁড়িয়ে আছে বলে তার কাছে মনে হয়। তো তিনি কয়েক সেকেন্ড সেখানে তাকিয়ে থাকেন, কিন্তু পরের মুহূর্তে সেখানে কিছু দেখতে পান না। তো এইভাবে ঘটে যায়। তো এই বিষয়গুলোতে আসলে তিনি কাউকে বলেননি। তিনি নিজেকেই বোঝার চেষ্টা করতেছেন যে হয়তো তিনি যা কিছু দেখতেছেন সবকিছু ভুল দেখতেছেন, হয়তো তার এগুলো মনের ধারণা, বা তিনি হয়তো যেহেতু একা আসেন এ কারণে তিনি হয়তো ভয় পাচ্ছেন, বা ভয় থেকেই আসলে এই ধরনের হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু আসল ঘটনা ঘটে কয়েকদিন পরে। সেদিন ফজরের আগে তিনি মসজিদে পৌঁছে দেখেন যে প্রধান দরজাটার বাইরে থেকে তালাবদ্ধ রয়েছে, ঠিক যেমন আগের রাতে রেখে গিয়েছিলেন। তো তালা খুলে ভিতরে প্রবেশ করতেই তার চোখ পড়ে মসজিদের মাঝখানে, যেখানে কার্পেটের উপর স্পষ্ট ভিজা পায়ের ছাপ দেখা যাচ্ছিল, এক জোড়া পায়ের ছাপ। তো তিনি বেশ অবাক হয়ে যান এবং যখন তিনি এই বিষয়টা লক্ষ্য করেন এবং তিনি দেখতে পান যে শুধু এক জোড়া পায়ের ছাপ নয়, যেন অনেকগুলো পায়ের ছাপ, যেন অনেক মানুষ উঁচু করে মসজিদের ভিতরে হেঁটেছে।
কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল পায়ের ছাপগুলো মসজিদের ভিতরে গেছে, কিন্তু কোথাও থেকে আর এসেছে সেটা দেখা যাচ্ছে না। সেই ছাপগুলো মনে হচ্ছে যে মসজিদের ভিতরেই পায়চারি করা হয়েছে। তো সেই ভেজা পায়ের ছাপগুলো দেখে মুয়াজ্জিন সাহেব কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলেন এবং ফজরের আজানের সময় ঘনিয়ে আসছিল। তাই বিষয়টি নিয়ে তিনি বেশি সময় না ভেবে মসজিদের কাজ শেষ করেন। বিশেষ করে ঝাড়ু দেয়া, আজান দেয়া, এই বিষয়গুলো তিনি সম্পন্ন করেন এবং জামাত স্বাভাবিকভাবে সম্পন্ন হয় লোকজন আসার পর। কিন্তু পুরো সময় জুড়েই তার চোখে বারবার সে পায়ের ছাপগুলো দৃশ্য ভেসে উঠেছিল। নামাজ শেষে সবাই চলে যাওয়ার পর তিনি আবার কার্পেটের দিকে তাকান। তখন আর কোনো তিনি ভেজা পায়ের ছাপ দেখতে পাননি। তো কয়েক ঘন্টা আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা তার কাছে বেশ ভয়ের ছিল। তো এইভাবে আসলে বেশ কিছুদিন পার হয়ে যায়, সবকিছুই স্বাভাবিক। তো একদিন তিনি মসজিদের দরজা খুলে ভিতরে ঢোকার পর লক্ষ্য করেন যে মসজিদের এক কোণে রাখা একটি কোরআন শরীফ অন্য জায়গায় রাখা। তো তিনি রেগুলার ওই মসজিদে এসে মসজিদ ঝাড়ু দেওয়ার পর তিনি আজান দেন এবং আজান দেওয়ার পর মুসল্লিরা আসার আগ মুহূর্ত তিনি একটা কোরআন শরীফ পড়তেন এবং রেগুলারই কোরআন শরীফটা এক জায়গায় রাখতেন। কিন্তু তিনি আজকে দেখেন যে সেই কোরআন শরীফটা সেই জায়গায় নেই, সেটা অন্য জায়গায় রাখা। তো বিষয়টা তার কাছে প্রথমে বেশি কৌতূহল না হলেও তিনি ভেবেছিলেন হয়তোবা কোনো মুসল্লি ভুল করে হয়তোবা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে গেছে। তো সেদিন তিনি কোরআন শরীফটা নিয়ে পড়েন। কোরআন শরীফটা পড়ার পর তিনি রেগুলার যেখানে রাখেন সেখানে কোরআন শরীফটা রেখে দেন। তো রাসেল ভাই, এর পরের দিন যখন তিনি পুনরায় মসজিদে আসেন, তিনি দেখতে পান যে কোরআন শরীফটা আগের জায়গায় নেই, এটা অন্য এক জায়গায় রাখা। তো তিনি বেশ অবাক হয়ে যান যে কোরআন শরীফটা তো তিনি এখানেই রেখেছিলেন, আর এখানে মুসল্লি যারা আছে তিনি তো কাউকে কখনো কোরআন শরীফ পড়তে দেখেন না। তাহলে তো কোরআন শরীফ যদি কেউ পড়তো তাহলে না বিষয়টা ছিল আলাদা। কিন্তু তিনি তো 5 বেলাই আসেন, যখন 5 বারে আজান দেওয়া হয় তিনি তো 5 বারেই আজান দেন। কোনো মুসল্লিকে তো তিনি কোরআন শরীফ পড়তে দেখেন না। তাহলে এই কোরআন শরীফ এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে হস্তান্তর হচ্ছে? তো তিনি বেশ অবাক হয়ে যান। তো এরপর থেকে মসজিদে প্রবেশ করার পর তিনি বেশ সতর্ক হন এবং তিনি দেখার চেষ্টা করেন যে আসলে যেগুলো তিনি মনের ভুল ভেবে এড়িয়ে যাচ্ছেন আসলেই সেগুলো মনের ভুল নাকি অন্য কিছু। তো আসল ভাই, ওই একদিন তিনি সকালবেলা কোরআন শরীফ পড়ার পর স্পষ্টভাবে এক জায়গায় কোরআন শরীফটা রাখেন এবং তিনি চিন্তা করেন যে দুপুরবেলা তিনি দেখবেন যে কোরআন শরীফটা সেখানে আছে কিনা। তো তিনি দুপুরে বিশেষ করে জোহর নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, এই 4টার সময়েই তিনি লক্ষ্য করে দেখেন যে তিনি যেখানে কোরআন শরীফটা রেখেছিলেন সেই কোরআন শরীফটা সেখানেই আছে। এবং ঈশার নামাজের পর নামাজ শেষ করার পর তিনি দেখতে পান যে কোরআন শরীফটা ওই জায়গায় আছে এবং যে জায়গায় তিনি রেখেছিলেন। তো এরপর তিনি মসজিদে তালা লাগিয়ে বাসায় চলে আসেন এবং বাসায় আসার পর সেদিনের মতো তিনি ঘুমিয়ে পড়েন এবং পরের দিন সকালে যখন তিনি মসজিদে ফেরেন তিনি আগের মতো শব্দগুলো পান। তার কাছে মনে হচ্ছে যে মসজিদের ওই গেটে তালা খোলার আগ মুহূর্তে তার কাছে মনে হচ্ছে যে মসজিদের ভিতরে উজুখানায় কেউ উজু করতেছে, আবার মসজিদের ভিতরে কেউ পায়চারি করতেছে, এই ধরনের তিনি সাউন্ড পাচ্ছেন। তো তিনি তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পান, তিনি বেশ অবাক হয়ে যান। কারণ রাসূল ভাই সেদিন অন্য দিনের মতো ছিল না। অন্যদিন যখন উজু করার শব্দ পেতেন সে সময় যখন তিনি ভিতরে প্রবেশ করতেন তিনি দেখতেন যে উজুখানায় কোনো ধরনের পানি ছাড়া নেই, ট্যাপ থেকে কোনো পানি পড়তেছে না, এই ধরনের সিচুয়েশন তিনি দেখেছিলেন। কিন্তু আজকে যখন তিনি তালা খুলে ভিতরে প্রবেশ করলেন তিনি দেখতে পেলেন যে উজুখানায় পুরো উজুখানাটা ভেজা। মনে হচ্ছিল যে অনেক কয়েকজন বসে যেন উজু করতেছে, উজু করলে যেরকম উজুখানাটা ভেজা ভেজা থাকে, ভিজে যায় একদম ওই রকম। তো তিনি বেশ অবাক হয়ে যান এবং সেই সাথে তিনি আরো অবাক হয়ে যান যে ওই উজুখানা থেকে মসজিদের ভিতর পর্যন্ত পায়ের ছাপ
স্পষ্ট দেখা যাচ্ছে যে কেউ উঁচু করে মসজিদের ভিতরে চলে গেছে, যে পায়ের ছাপ ফ্লোরের উপরে পড়ে তিনি দেখতে পান। রাসেল ভাই তার কাছে বেশ ভয় লাগতে শুরু করে, এবং যখন তিনি দেখতে পান যে ভিতরে যখন যান এবং দেখেন যে কেউ নেই, তো এটা কেউ না দেখে তিনি বেশ মানে সাহস পান আর কি, বা তার ভয়টা চলে যায়। এবং আশ্চর্যজনক রাসেল ভাই, তিনি যখন ওই মসজিদটা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে আজান দেওয়ার পর যখন তিনি কোরআন শিফটার দিকে লক্ষ্য করেন, তিনি দেখতে পান রাসেল ভাই কোরআন শিফটা আগের জায়গায় নেই, সেটা আজকেও অন্য জায়গায় সরিয়ে রাখা। তো তিনি বুঝতে পারেন যে যেগুলো হচ্ছে এগুলো কোনো স্বাভাবিক কিছু না, অবশ্যই এগুলো অস্বাভাবিক কিছু। তো সব থেকে বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটে তারপরের দিন। তিনি সেদিন তিনি তাড়াতাড়ি তার ঘুম ভেঙে যায়। ফজর আজানের 1 ঘন্টা আগে তার ঘুম ভেঙে যায়, এবং দেখা যায় যে তার এইভাবে যদি তার ঘুম ভেঙে যেত খুব তাড়াতাড়ি, তো তিনি তাড়াতাড়ি মসজিদে আসতেন, এবং মসজিদে এসে দেখা যায় যে মসজিদ পরিষ্কার বা পরিচ্ছন্ন করার পর, গোছগাছ করার পর তিনি আসলে কোরআন শরীফ পড়তেন। এটা তার অভ্যাস ছিল। তো তিনি তো তাড়াতাড়ি ঘুম ভাঙার কারণে তিনি মসজিদে চলে আসেন ফজরের 1 ঘন্টা আগে, এবং আসার পর রাসেল ভাই তিনি বেশ অবাক হয়ে যান, কারণ আজকে তিনি দেখতে পান যে মসজিদের ভিতরে তিনি কোরআন শোনার তেলাওয়াত মানে কেউ একজন কোরআন পড়তেছে এরকম তেলাওয়াত শুনতে পাচ্ছেন। তিনি বেশ অবাক হয়ে যান, এবং তিনি যখন জানালার কাছাকাছি যান, মসজিদের জানালার কাছে তিনি জানালা দিয়ে যখন দেখেন, তিনি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান 8-10 বছরের প্রায় 10 থেকে 15টা বাচ্চা, তারা সবারই শরীরে সাদা রঙের পোশাক, দেখতে উজ্জ্বল, তারা কোরআন শরীফ পড়তেছে। তো তিনি দেখতে পান যে তারা সবাই কোরআন শরীফ মানে সুন্দরভাবে মধুর কণ্ঠে তারা কোরআন শরীফ পড়তেছে। তো এটা দেখে তিনি খুবই অবাক হয়ে যান, এবং তিনি আসলে কি করবেন বুঝতে পারতেছেন না। তো তিনি প্রচন্ড ভয়ও পান। তো এরপরে রাসেল ভাই তিনি চিন্তা করলেন যে হয়তো যদি তিনি এখানে সাউন্ড করেন বা শব্দ করেন, তাহলে হয়তো তার কোনো ক্ষতি করতে পারে বা অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে পারে। এই জন্য তিনি রাসেল ভাই দেখা যায় খুব নিচু পায়ে বলতে একদম নিঃশব্দে সেখান থেকে জানালা থেকে সরে গিয়ে তিনি পুনরায় বাসায় চলে আসেন। এবং রাসেল ভাই সেদিন তিনি এত পরিমাণ ভয় পান, সেখানে তিনি মসজিদে ঢোকার সাহস পাননি, এবং তিনি বাসায় চলে আসেন। এবং মসজিদের অন্যান্য মুসল্লিরা যখন আসার পর তারা দেখেন যে আজান হয়ে গেছে, অথচ মুয়াজ্জিন সাহেব আসেন নাই। তো এক প্রকার দুই একজন মুসল্লি আর কি বিরক্ত হন, এবং বিরক্ত হয়ে ওই মুয়াজ্জিনের বাসায় যান এবং মুয়াজ্জিনকে ডাকেন এবং জিজ্ঞেস করেন যে কি সমস্যা, আপনি আজকে ফজরের সময় যাননি কেন? তো তখন ওই মুয়াজ্জিন যেটা বলে সেটা সবাই শুনে বেশ অবাক হন, এবং সমস্ত ঘটনা মুয়াজ্জিন বলেন যে এরকম আমি আসলে সাহস পাইনি সেখানে থাকার, এই জন্য চলে এসেছি। তো রাসেল ভাই তিনি বেশ ভয় পেয়ে যান। তো এরপর ওনাকে মসজিদের যিনি ইমাম, যিনি আসলে শুক্রবার করে নামাজ পড়ান, তো তার কাছে বিষয়টা বলা হয় যে তিনি প্রায় 10-12 দিন থেকে আসলে তিনি এই ধরনের অস্বাভাবিক কিছু দেখতেছেন, ভয় পাচ্ছেন, আপনি কিছু করেন। তো উনি পরে হলো ওই মসজিদের ইমাম যিনি আছেন তিনি হলো মুয়াজ্জিনকে পানি পড়া দেন, এবং কিছু হলো নিয়ম বলেন যে এই নিয়মগুলো পালন করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না, আর আপনার আসলে ভয় পাওয়ার কিছু নেই, তারা তো আপনার কোনো ক্ষতি করতেছে না। তো আসলে ভাই সেই ইমামের পরামর্শ অনুযায়ী তিনি পরবর্তীতে একই সিচুয়েশনগুলোতে পড়েছিলেন। তো কিন্তু এরপর তিনি আসলে ভয় পাননি, যেহেতু তার হলো ইমাম সাহেব তাকে অভয় দিয়েছিলেন, বলেছিলেন যে তারা আপনার কোনো ক্ষতি করবে না, তারা ভালো জিন। তো তারা আসলে এখানে এসে তাদের সাথে নামাজ পড়ে, অনেক সময় তারা হলো কোরআনও পড়ে। তো যেহেতু তারা তোমার কোনো ক্ষতি করতেছে না,
তো আপনি নিশ্চিন্তে থাকুন, এইভাবে আর কি মজ্জিন সাহেবকে বলা হয়। তো তিনি যেহেতু গ্রামের একজন বয়স্ক মজ্জিন, তিনি বুঝতে পারেন বিষয়গুলো, যে আসলে যত বেশি তিনি ভয় পাবেন অতই সমস্যা সৃষ্টি হবে, ভয় না পেলে আসলে কোনো কিছু হবে না। তো এরপর থেকে তিনি রেগুলারই ওই জিনিসগুলো দেখতেন, কিন্তু এরপর তিনি আসলে ভয় পেতেন না, কারণ তার উপস্থিতিতেই সেই জিনিসগুলো উধাও হয়ে যেত বা হলো আর তিনি দেখতে পেতেন না। দেখা যায় যে এরপর থেকে ওই মুয়াজ্জিন নাকি যতদিনই সেখানে দায়িত্ব পালন করেছেন তিনি আসলে ভয় পাননি, বা এই বিষয়গুলো শুধু তার কাছ থেকে অনেক ঘটনা শোনা যায়, কিন্তু তিনি কখনোই আর ভয় পাননি। তো রাসেল ভাই, এই ঘটনাগুলো ঘটার ঠিক 15 বছর পরে নাকি তিনি মারা গিয়েছেন। আর এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, তার নাম হলো সজীব, তার বাড়ি হলো ফরিদপুরের বোয়ালমারিতে। তো তিনি সঙ্গত করেন তার ঠিকানাগুলো বলতে নিষেধ করেছেন, তাদের গ্রামের একজন মুয়াজ্জিনের সাথে এই ঘটনাগুলো তিনি শুনেছেন, সেই ঘটনাগুলো আমাকে শেয়ার করেছেন। তো আমার মসজিদে যারা আসলে মুয়াজ্জিন থাকেন তাদের সাথে প্রতিনিয়ত এই ধরনের কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে, সেটা আমরা সবাই জানি। তো জানি না লিসেনারদের কাছে ঘটনাটা কেমন লেগেছে, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই ধরনের আপনারা আসলে কোনো ঘটনা আপনাদের জানা আছে কিনা। যদি জানা থাকে তাহলে আমাদেরকে ইমেল করবেন। তো এই ছিল আজকের ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন ডাক্তার এইচ, এবং ডাক্তার এইচকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, এবং তার ঘটনার সাথে অভ্যস্ত। তো ডাক্তার এইচ ঘটনাটি কালেক্ট করেছেন কোন একজন মানুষের কাছ থেকে। তিনি যেখানে থাকেন নর্থ আমেরিকার বেশ ঠান্ডা একটা অঞ্চল, সেখানে যাদের সাথে তিনি গল্প গুজব করেন তার ফ্রি টাইমে, তাদের মাঝে একজন তাদের এলাকার একটা পুরনো ঘটনা শেয়ার করেছেন। আজ থেকে প্রায় 150 বছর আগের, অনেক পুরনো। তো উনি কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করছিলেন এই এলাকার বিভিন্ন রকমের মানে ভৌতিক ব্যাপার স্যাপার, মিথ, এই ধরনের ঘটনা কি কি আছে। তো অনেকে নাকি কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যারা একটু বয়স্ক মানুষ তারা এইসব জিনিস একটু ভয় পান। যেখানে ডাক্তার এইচ আলাপ করেছেন তারা একটু মানে কিছুটা আড়ষ্ট অবস্থায় থাকেন, আর ইয়াং জেনারেশন এই ব্যাপারে আলাপ করতেই চায় না, তাদের চিন্তা ভাবনা বা তাদের ডিসকাশন ডিফারেন্ট টাইপের। তো যাই হোক, একজন ডাক্তার এইচকে ঘটনাটি বলেছেন, তো সেটি তিনি আমার কাছে শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি সেই ঘটনায়, আমার মতো করে শেয়ার করব। এই ঘটনাটি যার সাথে ঘটে তার নাম ছিল উইলিয়াম, এবং তিনি নর্থ আমেরিকার একটা ছোট্ট টাউনে বসবাস করতেন, এবং তিনি পেশায় ছিলেন একজন কোচম্যান। এবং এই পেশাটা খুব তখনকার সময় বেশ একটা ইম্পর্টেন্ট পেশা ছিল, বিকজ তখন পর্যন্ত ওই এলাকায় রেলওয়ে বসে নাই। মানে এই ছোট্ট টাউনের সাথে কিন্তু পোর্ট ছিল, সেখান থেকে যেই জিনিসপত্র আনা নেওয়া হতো বা সরকারি যে মূল দেখা যেত বিভিন্ন রকম জরুরি জিনিসপত্র আনা নেওয়া করতো, সেগুলো কিন্তু স্টেজ কোচের মাধ্যমে হতো, মানে হেভি স্টেজ কোচ এগুলোতে যাওয়া আসা করতো। যেহেতু তখনও রেলওয়ে এস্টাবলিশ হয় নাই, বেশ লম্বা লম্বা দূরত্ব, প্রায় 200-250 মাইল দূরে এগুলো নিয়ে যেতে হতো। তো যারা নাকি এই কোচম্যানগুলো ছিল স্টেজ কোচের, তাদের বেশ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স ছিল তখন। তো উইলিয়াম ছিলেন একজন কোচম্যান, তার বাবাও কোচম্যান ছিলেন, এবং তিনি এই পেশাটা এনজয় করতেন। তো মোটামুটি তাদের এই ছোট্ট টাউন থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার যে রাস্তা তার ভালোই তার চেনা ছিল, হাতের তালুর মতোই চিনতেন তিনি, কারণ ছোটবেলা থেকে তার বাবার সাথে তিনি এইসব জায়গায় যেতেন, গিয়ে তার বাবা তাকে এগুলো চিনিয়েছে এবং পরবর্তীতে এই কাজেই তাকে ইনভলভ করে দিয়েছে। তো দেখা যেত যে বিভিন্ন সরকারি জিনিসপত্র, কাগজপত্র, এবং দেখা যেত অর্থ, বিত্ত, বিভিন্ন জিনিস, এখানকার লোকাল ব্যাংকের জন্য যেসব জিনিসপত্র সব এই স্টেজ কোচে করে আসতো। তো সেগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এগুলোর সময় বিভিন্ন সময় ড্রাইভার চেঞ্জ হতো। আর সেই সময় এই যে রাস্তাঘাট বড় বড় উঁচু উঁচু গাছ দিয়ে ঢাকা থাকতো, বিভিন্ন জায়গায় উডস ছিল। এই রাস্তা মানে চলার রাস্তার মাঝে বড় বড় উডস, পাইন ওক গাছ, বিশাল বড় বড় পাইন ওক গাছ চারিপাশে ছড়িয়ে ছিটা থাকতো, এর মধ্যে দিয়ে এই ছোট রাস্তা, আর সেখান দিয়ে ঘোরা যেত, এবং দেখা যেত ডাকাত পড়তো। সন্ধ্যার পরে একেবারে অদ্ভুত একটা ওয়েদার তৈরি হতো ওই জায়গায়, দেখা যায় যে কুয়াশা এসে ছেড়ে ফেলছে চারিদিকে, একদম ভয়ঙ্কর, এবং উলফের ডাক শোনা যেত এরকম। যাই হোক, এগুলো বেশ মিস্টেরিয়াস জিনিস, আর এগুলোকে ওভারকাম করেই কিন্তু কোচম্যানের কাজ করতে হতো। এই কোচম্যানের চলার রাস্তাটা একটু বুঝালাম আপনাদেরকে, যেমন আমাদের দেশে রানার ছিল, রানাররাও কিন্তু অনেক কষ্ট করে রাস্তায় এরকম চিঠি জিনিসপত্র ক্যারি করতো।
তো নর্থ আমেরিকার এই কোচম্যানরা কিন্তু এই রানারেরই আরো এক্সপ্যান্ডেড ভার্সন, আরো বড় কাজ তাদের। যেমন রানারদের কাছে একটা লিমিটেড আকারে জিনিসপত্র থাকতো এবং লিমিটেড চিঠি বা হালকা টাকা পয়সা বা জিনিসপত্র নিয়ে তারা পৌঁছে দিত, কিন্তু এই কোচম্যানদের দায়িত্বে আরো বড় বড় জিনিস থাকতো। যেমন বড় একটা যেমন কোচ যখন আসতো, স্টেজ কোচ, সেটার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে সরকারি অনেক সম্পদ আছে ভেতরে, টাকা পয়সা স্বর্ণ গহনা আছে, তখন দেখা যেত সাথে মাত্র হয়তো একজন কি দুইজন তারা সাথে সিকিউরিটি দিছে, এবং দেখা যেত যে এই রাস্তায় আসার মধ্যে এই বনের ভেতরে বা কোথাও ডাকাত পড়ছে তাদের সাথে গোলাগুলি হতো, এবং এগুলোতে যদি মানে কোনো কারণে যদি ক্যাজুয়ালিটি এরকম হলে দেখা যেত তাদেরকে মেরেই ফেলতো, কারণ ডাকাতরা কখনো চাইতো না তাদেরকে কেউ চিনুক। তো দেখা যেত যে পুরোটাই ওখানে লোপাট হয়ে যেত আর কি। তো উইলিয়ামের কাছে এই কাজ বেশ পছন্দের ছিল, মানে চ্যালেঞ্জিং টাইপের একটা কাজ। তার বাবাও করেছে এবং সেও ছোটবেলা থেকে বাবার কাছ থেকে শিখেছে কিভাবে এই কোচ চালাতে হয়, রাস্তাঘাট চিনতে হয়। তো যাই হোক, সে খুব এক্সপার্ট ছিল এই ব্যাপারে, আর তার বেশ ভালো লাগতো। শীতের সময় যখন নাকি দেখা যেত ঠান্ডা পড়তেছে, তখন দেখা যেত এই জিনিসগুলো স্লো হয়ে যেত, কারণ বরফ পড়তো এবং পুরো জায়গায় রাস্তার মধ্যে বরফে পিচ্ছিল হয়ে থাকতো, তখন রাস্তায় চলাফেরা কিন্তু কমে যেত। এই যেই রাস্তা উডসের মধ্যে দিয়ে গেছে, এগুলো চলার জন্য অনুপযোগী হয়ে যেত অনেক জায়গায়, কারণ বরফ পড়ে অনেক জায়গায় দেখা গেছে উঁচু হয়ে গেছে, ওখান থেকে চলাও কঠিন। দেখা যেত যে ওখানকার যারা লোকাল পিপল তারাই ওই রাস্তাটা ক্লিন রাখতো তাদের নিজের স্বার্থে, যাতে তাদের জিনিসপত্র আসতে পারে, কারণ যোগান তো আসতে হবে, বিভিন্ন যোগান, এবং শহরের সাথে কমিউনিকেশন রাখতে হবে মূল শহর থেকে এই ছোট টাউনটার সাথে। তো যাই হোক, তারা যতটুকু রাখতো এতটুকুই। এছাড়া দেখা যেত রাস্তা বেশ চলার জন্য বেশ বন্ধুর হয়ে যেত। আর উলফের ভয় আছে, উলফ চলাফেরা করে এবং এরা প্যাক দল বেঁধে চলে। তো যাই হোক, তো শীতে মোটামুটি চলাফেরা কমে যেত। খুব ইম্পর্টেন্ট কোনো যদি কনসাইনমেন্ট থাকতো তখন আসতো এদিকে। আর উইলিয়াম তখন কাজ করতো একটা কোম্পানির আন্ডারে। সেই কোম্পানি কি করতো, এই কোচ প্রোভাইডার, তাদের এই কোচ সার্ভিসটা তারা প্রোভাইড করে। তো শীতের সময় দেখা যেত যে কোচ সার্ভিসের কাজ খুব কমে যেত। দেখা যেত যে খুব কাছাকাছি জায়গায় যদি কোনো কিছু পাঠাইতে হতো তখন পাঠাতো, অথবা দেখা যেত অল্প স্বল্প ছোটখাটো ডেলিভারি থাকলে তখন একটা ঘোড়া দিয়ে তাদেরকে পাঠিয়ে দিত, বলতো যে এই ঘোড়ায় করে চলে যাও, এবং এই স্যাডেল ব্যাগে করে ক্যারি করে নিয়ে যেত, যেটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা কিছু সাপ্লাই দিতে হলে। তো ইনকাম অনেকটাই কমে যেত আসলে। তো উইলিয়াম এগুলা মেনে নিছিল, এবং তাদের ওখানে যারা থাকতো তারা শীতের সময় সবাই জানতো যে সবারই মোটামুটি ইনকাম কমে যাবে। তো একদিন এরকম সন্ধ্যায়, শীতের সন্ধ্যায় উইলিয়াম গেছে, সে একটা রেস্তোরাঁয় বসে সেখানে তার দুই বন্ধুর সাথে গল্প করতেছে। এই সময় তাদের অফিস থেকে একটা ছেলে, যে মেসেঞ্জার, সে খবর নিয়ে আসলো, বললো যে তোমাকে বস ডাকতেছে আলাপ করতে। তো বলছে এই সন্ধ্যার সময় এখন কি ব্যাপার, আর বস অফিসই খুলে বসছে এই সময় কি ব্যাপার, এখন তো কোনো কাজই থাকে না সাধারণত। তো বললো সেটা জানি না, তুমি এসে দেখা করো, আমাকে বললো এই খবরটা দিতে। তো উইলিয়াম বন্ধুদের সাথে তার মিটিং শর্ট করে সে হেঁটে বের হয়ে গেল। ঠান্ডার সময় রাস্তার মধ্যে একদম কটকটা ঠান্ডা, বাইরে কটকটা ঠান্ডা। সে কানে তার শেরপা জ্যাকেটের কলার উঠায় নিছে, কান ঢেকে, কানটা মাফলার দিয়ে ঢেকে রাখছে, রাস্তা দিয়ে হেঁটে আসছে, বুটের শব্দ হচ্ছে খটখট খটখট রাস্তায়। এবং কাছে গিয়ে দেখলো যে তাদের যে অফিসের বাইরে তখন ল্যাম্পপোস্ট ছিল, তখনও ওই জায়গা পর্যন্ত ল্যাম্পপোস্ট বিদ্যুৎ সাপ্লাই হয় নাই, ওইটার মধ্যে একটা প্রদীপের মতো জ্বলতো আর কি, আগুনের মতো জ্বলতো, ওইটা জ্বলতেছে। তো উইলিয়ামের কাছে মনে হলো ঠান্ডার চোটে যদি ওই আগুনটা হাতে নিয়ে একটু পোহাইতে পারতো সেরকম ভালো লাগতো তার কাছে, কিন্তু সেটা তো আর যাবে না। তো কাছে গিয়ে অগত্যা ল্যাম্পপোস্টে নিলে 2-1 মিনিট দাঁড়ায় থাকলো, সে তাকায় দেখতেছে বেশ মিস্টিরিয়াস লাগতেছে। ঠান্ডায় চারিদিকে ছেয়ে গেছে টাউনের চারিপাশ, হালকা কুয়াশা ভর করে ফেলছে, এবং সবকিছু কেমন জানি ভৌতিক লাগতেছে, অবকাঠামোগুলো আকাশের আলোতে ডিফারেন্ট। তো যাই হোক, সে আস্তে আস্তে হেঁটে একসময় অফিসে ঢুকলো। তো অফিসে ঢুকে দেখলো যে তার যে বস, তার রুমে একটা সুন্দর পিদিম জ্বলতেছে, খুব লাক্সারিয়াস, এবং ওইটা গোল্ড প্লেটেড, চকচক করতেছে আলোতে। ওই সেই পিদিমের ওই পাশে বসে আছে তার বস। তাকে বলতেছে যে হ্যালো উইলিয়াম, গুড ইভিনিং। তো সে বললো যে কি ব্যাপার বস, এই সন্ধ্যার সময় আমাকে ডেকে পাঠাইছেন কেন? বলে তোমার জন্য কাজ আছে। বলে কি কাজ? বলে আমাদের এখানে 2জন নতুন অতিথি আসছে পোর্টে, এবং তারা খুব ইম্পর্টেন্ট মানুষ, তাদেরকে পৌঁছে দিতে হবে তোমাকে। উইলিয়াম বললো যে কোথায়? বলে যে মাইনিং সাইটে, ওখানে মাইনিং সাইট আছে, ওখান থেকে 200 মাইল দূরে। বলতেছে 200 মাইল দূরে ওখানে মাইনিং সাইট আছে, মাইনিং ক্যাম্পস, এবং ওইখানে মাইনিং ক্যাম্পগুলো যারা চালাচ্ছে সেই কোম্পানিরই মানুষ এটা। হ্যাঁ, ওই মাইনিং ক্যাম্পগুলো চালাচ্ছে বিভিন্ন কোম্পানি, লিজ নিত তখন
এবং ধনী ধনী কোম্পানি এগুলো তখন ইংল্যান্ড থেকে আসতো, এবং দেখা যেত যে নর্থ আমেরিকার ওই সাইড থেকে যেসব এলাকা একটু মানে অ্যাডভান্সড ওখান থেকে আসতো। তো বলছে যে ওরা আসছে এবং ওখান থেকে 2জন গেস্ট আসছে, তাদেরকে তোমার পৌঁছায় দিতে হবে ওখানে, এবং এটার জন্য আমাদের কোচ রেডি আছে, তুমি চলে যাবা, কালকে সকাল 9টায় তুমি রওনা দিবা। উইলিয়াম একটু অবাক হলো, বলল যে বস রাস্তার অবস্থা তো জানেন, যে ঠান্ডা, যে অবস্থা, এখানে বেরোনো যাচ্ছে না, রাস্তায় যদি এরকম তুষার জমে থাকে, বরফ জমে থাকে, আমি কিভাবে কি পার করব। তো বস বলতেছে না, আমি খবর নিছি এখান থেকে, তাদের আসলে অনেক মানুষ থাকতো, খবর নিছি রাস্তা মোটামুটি আছে, ক্লিয়ার আছে, রাস্তার মধ্যে হ্যাভি স্নো ওইভাবে পড়ে নাই, তবে কিছু কিছু জায়গায় পিচ্ছিল হয়ে গেছে রাস্তা, তুমি কেয়ারফুল, তোমার চালাইতে হবে, এবং তোমাকে একটা খুব ভালো কোচ দিতেছে, স্টেজ কোচ with shaded cabin for the coachman, strong axle, আর 3টা ড্রাফট হর্সেস এবং ভেরি স্ট্রং ওয়ান্স, তুমি অবশ্যই পারবা এগুলো নিয়ে যেতে। তো শুনে উইলিয়াম একটু হাসলো, হেসে বলল যে এইটা তো নিতে পারবো, বাট রাস্তা যদি ঠিক না থাকে। বলে রাস্তার খবর নিছি ভালো, বাট তোমাকে নিতেই হবে, এটার কোনো আসলে কথা নাই, আর তোমার থেকে পাকা কোনো কোচম্যান আমি এখন পাচ্ছি না, তুমি আমাদের লিস্টে ফার্স্ট আছো, তো 3টা ড্রাফট হর্সেস পাবা, তো সুতরাং তোমার 2টা হলেই চলতো, একটা কিন্তু তোমার এক্সট্রা থাকছে, এবং প্রত্যেকটাই খুব ভালো, ওয়েল টেকেন কেয়ার অফ ঘোড়া, 3টাকেই খুব ভালোভাবে টেক কেয়ার করা হয়েছে, স্ট্রং ঘোড়া, নিয়ে যেতে পারবা, কোনো সমস্যা নাই। তো উইলিয়াম শুনলো, শুনে বললো যে আচ্ছা, মানে সে সবসময় আসলে রেডি, উইলিয়াম সবসময় বিভিন্ন অ্যাডভেঞ্চারের জন্য চিন্তা করে থাকে, কোনো অসুবিধা নেই। তো বলতে তাহলে কিভাবে কি করতে হবে, তো বললো যে শোনো, তোমার আমি অ্যাডভান্স পে করে দিচ্ছি। তাকে একটা লাল রঙের থলে দেয় তার বস, বলে এটা নাও, তো খুব সুন্দর ভেলভেটের থলে, এটা দেখে কিন্তু উইলিয়াম অবাক হয়ে যায়, মানে ভেরি নাইস, মানে খুব সুন্দর। সে বলে যে বস এটা হেভি, ভিতরে কি আছে, বলে এটা এখন তোমার খোলার দরকার নাই, এটা কিন্তু তোমার পেমেন্ট, এবং পেমেন্ট কিন্তু যথেষ্ট, মোর দেন যথেষ্ট, সো এইটা এখন খুলবা না, এবং এই পেমেন্টটা তোমাকে যারা যাত্রী তারাই করে দিচ্ছে অ্যাডভান্স, বলছে তোমাকে আগে দিতে, এবং তোমাকেই খুলতে না করছে এখন, মানে ইউ শুড বি হ্যাপি, কোনো সমস্যা নাই, এটা নিয়ে যাও, আর কালকে সকাল 9টায় তোমরা রেডি থাকবা। তাদেরই আরেকটা ওখানে ওই টাউনেই একটা সরাইখানা আছে, খুব খুব ওইটা খুব লাক্সারিয়াস, ওখানে সব ধনীরা উঠতো, বলতো যে ওই সরাইখানার সামনে সকালে থাকবা তুমি, এবং তাদেরকে পিক আপ করে নিবা, আর ওখানে গেলেই দেখবা যে আমাদের লোক ওখানে কোচ রেডি করে রাখছে, ঘোড়া রেডি করে রাখছে, এবং তোমার জন্য একটা ভালো মানের বন্দুক দিতে বলছি, এবং অল অ্যামো ফিল্ড আপ অ্যান্ড এক্সট্রা অ্যামো সহ তোমাকে দিতে বলছি। তো সুতরাং তোমার রাস্তায় কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করি হবে না, তো তুমি চলে যাও, অসুবিধা নাই। আর ওখানে গেলে রওনা দিবা, যাওয়ার পথের রাস্তা তো আমি জানি না কেমন, ওয়েদারও খারাপ হতে পারে, তো কখন পৌঁছাবা সেটাও জানি না। তো ওখানে পৌঁছানোর পর যদি তোমার ওখানে মানে ফ্লেক্সিবল টাইম মতো থাকা লাগে রওনা দেওয়ার জন্য, ওই সময় তারাই তোমাকে ওখানে ব্যবস্থা করে দিবে বলছে, ওইখানকার যে ফ্যাসিলিটিস আছে ওখানে তুমি থাকতে পারবা নির্দিষ্ট সময় রওনা দেওয়া পর্যন্ত। আর রওনা দেওয়ার সময় তোমাকে আর কোচ নিয়ে ব্যাক করতে হবে না। উইলিয়াম একটু অবাক হয়, কোচ নিয়ে ব্যাক করতে হবে না, বলে না, ওনারা কেউ ব্যাক করবেন না, তুমি ব্যাক করবা, তোমাকে ওখান থেকে একটা স্ট্রং ঘোড়া দেওয়া হবে, সেই ঘোড়া নিয়ে ব্যাক করে চলে আসবা, একটা ড্রাফট হর্স, ওইটা নিয়ে চলে আসবা, সো দ্যাট শুড বি গুড ফর ইউ, আর কোনো সমস্যা নাই। এই তো উইলিয়াম বলে যে হ্যাঁ কোনো সমস্যা নাই বস, তাহলে আমি দেখি, বলে হ্যাঁ দেখি না, কালকে সকাল 9টার মধ্যে কিন্তু চলে আসবা। তো উইলিয়াম বলে ওকে বস, বলে সে তাকে যে ব্যাগটা দিছে তোলেটা, সেটা সেরকম নাড়া দেয়, নাড়া দেওয়ার পর মনে হয় ভেতরে বেশ ভারী কিছু কয়েন টাইপের এরকম, তো সে অবাক হয়, এবং ভারী ওজন এরকম মানে কয়েন। তো সে বলে বসরে বলে যে এই দ্যাটস গুড, আমি কি দেখবো? বস বলে নো নো নো, ডোন্ট লুক অ্যাট ইট নাও, আই টোল্ড ইউ যে তুমি এটা খুলবা পরে, যাও বাসায় চলে যাও, অ্যান্ড ওইটা খুব ভালো অ্যামাউন্ট কিন্তু, মানে তোমার জন্য মোর দেন ইনাফ। তো উইলিয়াম বসের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে দেখে, অফিস থেকে বের হয়ে দেখে এখনই নিশুতি হয়ে গেছে, চারপাশে বেশ ঠান্ডা, মানে মানুষজন কেউ নাই, রাস্তাঘাট ফাঁকা একদম, ছোট্ট টাউন। সেখানে সে যে রেস্টুরেন্টে বসে কথা বলতেছিল বন্ধুদের সাথে, সেটাও বন্ধ হয়ে গেছে। যাই হোক, হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলো, নির্জন রাস্তায়, শুধু বুটের শব্দ, নেড়া গাছ কতগুলা, এর মধ্যে ঠান্ডা, এর মধ্যে আসছে বাসায়। উইলিয়াম নতুন বিয়ে করছিল, তো তার ওয়াইফ তাকে দেখে বললো যে কি ব্যাপার, তুমি আজকে এত লেট করে আসছো? বলতেছে আসলে অফিসে ডাকছিল, তো অফিসে যে দেখলাম যে একটা কাজের অর্ডার পড়লো নতুন। তো তার ওয়াইফ বলছে কোথায়, এত রাতের বেলা কিসের কাজের অর্ডার? বলে যে না, নতুন একটা ডেলিভারি দিতে হবে। বলে ডেলিভারি দিতে হবে? বলে যে হ্যাঁ, বেশ দূরে, এখান থেকে প্রায় 200 মাইল দূরে, অমুক জায়গায়। তো তার ওয়াইফ শুনে একটু মানে অবাক হয়ে যায়, এত দূরে তুমি কিভাবে কি যাবা, ঠান্ডার মধ্যে রাস্তাঘাট জমে গেছে।
বলে এখন কিছু করার নাই, অফিস থেকে দিয়েছে এবং এটার জন্য খুব ভালো একটা অ্যামাউন্ট পে করছি ইন অ্যাডভান্স, এবং সেটা মানে সে থলেটা বের করে দেখাইলো। তো তার ওয়াইফ বলে যে এটা কি? তো বলে ধরো তুমি। তো তোর ওয়াইফ ধরে দেখতেছে অনেক ভারী, বলে ওয়াও এটার মধ্যে তো একটু খুলতে গেছে। বলে না 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 না, খুলো না, এটা একটা নিষেধ আছে, বলছে এটা খোলা যাবে না, এটা খুলতে হবে যখন আমি ব্যাক করব তখন খুলবো, মানে আমার কাজ শেষ হলে, এর আগে খুলতে নিষেধ করছে। এটা নাকি কাস্টমারের ডিমান্ড, কাস্টমার বলছে এটা। তো তার ওয়াইফ বলে যে আচ্ছা ডিমান্ড, বলে যে হ্যাঁ ডিমান্ড। তারা বলছে যে নো, এটা অবভিয়াসলি মানে এটা খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি কাজ শেষ না করবো। বলছে আচ্ছা। তো সে বলে এটা রেখে যাবো বাসায়, এটা তো আমার যাওয়ার দরকার নেই, রাস্তাঘাট খারাপ, আমার একটু টেনশন হচ্ছে যে রাস্তাঘাট খারাপের মধ্যে আবার ওই যে ডাকাত ইত্যাদি ইত্যাদি। পশু নিয়ে আমি চিন্তা করি না, উল্ফ প্যাক নিয়ে চিন্তা করি না, ওর ব্ল্যাঙ্ক শট করলে একটু চলে যায় এদিক ওদিক। তো তার ওয়াইফ খুব টেন্সড হয়ে যায়। তো রাতে তাকে যত্নকর্তি করে, বলে যে তুমি সাবধানে যাও, তোমার এই কাজটা আমার পছন্দ না, তোমার এরকম শীতের মধ্যে এরকম দূরে যেতে হয় বরফের মধ্যে এসে। তো উইলিয়াম বলে যে ইটস ওকে, এখন এটা তো আমার বাবাও করছে, আমিও করি, কি করার। আর এই এলাকায় ট্রেন না আসা পর্যন্ত আসবে, লোকোমোটিভ চলে আসবে খুব শীঘ্রই, আগ পর্যন্ত কিন্তু এইটাই আসলে ব্যাপার, এছাড়া আর কিছু কোনো উপায় নেই। আর লোকোমোটিভ চলে আসলে কিন্তু আমার জব সুইচ করতে হবে, অথবা ছোটোখাটো কোনো কাজে মালপত্র আনা নেওয়াতে বিজি হয়ে যেতে হবে। এখন যেমন মোটামুটি একটু ফ্রি টাইম থাকে, আবার দূরে যাই আবার কাছে আসি, এগুলো আর করা যাবে না, তখন নিয়মিত কাজ করতে হবে। যাই হোক, রাতের বেলা উইলিয়াম বাসায় থেকে ওয়াইফের সাথে গল্প গুজব করে সে ঘুমায় শেষ রাতের দিকে। আর সকালে উঠে সে তাড়াতাড়ি রেডি হয়ে ভদ্রলোকের মতো একটু ড্রেস আপ করে খুব ভালো মতো, যেহেতু তাকে বলছে যে ওখানে এলিট মানুষরা চড়বে তার কোচে এবং তাদের ড্রেস আপ ওরকম হইতে হয় কোচম্যানকে। তো সেইভাবে সে ড্রেস আপ করে তার সাথে সে তার বাসার থেকে বিদায় নিয়ে রওনা দেয় এবং রওনা দিয়ে দ্রুত চলে আসে সেই সরাইখানার সামনে। তো এসে দেখতেছে যে সরাইখানার একেবারে গেটের কাছে একদম ঝকঝকে বার্নিশ করা একটা স্টেজ কোচ রাখা, মানে এত সুন্দর, মানে একদম ঝকঝক করতেছে, গেটের মতো চেহারা দেখা যায় পলিশ করা, এবং তাদের কোম্পানির নাম লেখা সোনালী কালার দিয়ে, ব্ল্যাকের উপর সোনালী কালার দিয়ে। চাকাগুলো একদম হোয়াইট কালারের করছে এবং তার বর্ডারে সোনালী পোঁচ দেয়া পুরোটা, এবং দেখলো যে চাকার নিচে এক্সেলের এখানে আলাদা একটা শক অ্যাবজর্বের ব্যবস্থা তৈরি করছে। তো মোটামুটি বোঝালো বেশ ওয়েল ইঞ্জিনিয়ার্ড একটা কোচ এটা, তো দেখে বুঝলো। এবং তার যে সিট সেটাও দেখলো যে খুব সুন্দর। এর আগে কিন্তু এই কোচটা সে চালায় নাই। আর এটার সাথে 3টা ড্রাফট হর্সেস লাগানো এবং বেশ বড় বড়, মানে এগুলার ড্রাফট হর্স এগুলা কিন্তু বেশ বড় বড় সাইজের, এবং এটার যে হুফের কাছে খুরের কাছে বেশ পশমের মতো এরকম, এবং কেশরগুলা বড় বড়। তো বুঝলো যে এটা বেশ একটা রাজকীয় গাড়ি। তো উইলিয়ামের কোনো কথা নাই, সে উঠে বসে দেখলো নিজের যে সোফার সিট এটাও বেশ আরামের, গদি খুব সুন্দর, এবং পাশ থেকে ঢাকা, মাথার উপর একটা ছোট্ট শেডের মতো দেয়া, মানে উপর থেকে যদি বাতাস টাতাস স্নো পড়ে এই পাশে তার লাগবে না। সে চাইলে মোটামুটি এখানে কিছু জিনিস টেনে টুনে আরো সুন্দর করতে পারে। যাক, ভালোই লাগলো তার কাছে, এবং তাকে সেই তাদের কোম্পানির লোক সেখানে তার হাতে বন্দুক দিয়ে দিল, এক্সট্রা অ্যামো দিল, তার সোফার সিটের নিচে ঢোকায় রাখা যায়, ওইটা সে খুলে সেগুলো ঢুকাইলো, ঢোকায় তার বন্দুকটা রাখলো শোয়, এবং তখন বললো যে ওকে, তা তুমি রেডি হয়ে যাও রওনা দেওয়ার জন্য। তার ঘোড়াগুলো পা ঠুকতেছে রীতিমতো, এবং সবচেয়ে অবাক কাণ্ড যে একটু অবাক হলো যে এটা উইলিয়াম যে 3টা ঘোড়ায় কালো কুচকুচে 3টা কালো ঘোড়া, মানে তার ঘোড়াগুলো কুচকুচে কালো এবং খুব ওয়েল ম্যানার্ড, কথা শুনতেছে, পা ঠুকতেছে কিন্তু কথা শুনতেছে। দেখলো ঘোড়াগুলো খুব মানে মানে খুব মতো দাঁড়ায় গেল, খুব সারিবদ্ধভাবে দাঁড়ায় গেল চুপচাপ। এই সময় সে বুঝতে পারলো যে তার এখানে তার প্যাসেঞ্জার উঠতেছে। তো আস্তে করে সে মাথা ঘুরায় দেখলো 2জন লেডি উঠতেছে, এবং তাদের মুখের সামনে এরকম টানা, চেহারাটা ভালো মতো দেখা যাচ্ছে না। তারা উঠলো, সেই তার কোচে উঠলো, উঠে বসলো, এবং সাথে সাথে তাদের কোম্পানির লোক এসে বললো যে হ্যাঁ কোচে বসছে, এরা গেস্ট বসছে, তো তুমি রওনা দাও। তো বলে তাদের সাথে কথাবার্তা বলে সে রওনা দিয়ে দিল। চলা শুরু করলো উইলিয়ামের কোচ, এবং সে বুঝলো যে এই কোচ যথেষ্ট আরামদায়ক, এবং কোচের মধ্যে যথেষ্ট মানে সুন্দর শক অ্যাবজর্বিং এর ব্যবস্থা রাখা হয়েছে, যেটাতে তার গাড়ি, সে অনেক কোচ চালাইছে এরকম সুন্দরভাবে ব্যালেন্সড আউট হয় না, এত সুন্দরভাবে শকগুলা আটকায় যাচ্ছে, এবং ঘোড়াগুলো খুব ওয়েল ম্যানার্ড চলতেছে। তো সে বুঝলো যে এটা তো মানে খুব একটা সমস্যা না। আর 2টা ঘোড়া সাধারণত থাকে, এখন 3টা, এবং ভালোই টানতেছে।
সে তার মতো চেষ্টা করলো স্পিড আপ করতে। প্রথমকার রাস্তাগুলো দেখলো সে যে প্রথম দিকের রাস্তাগুলা বেশ খানিকটা সুন্দর, মানে পরিচ্ছন্ন রাস্তা, পাথর বিছানো রাস্তা, এগুলোর উপর দিয়ে চলতেছে। তো বুঝলো যে এখনই যতটুকু যাওয়া যায়, সামনে কি অবস্থা আছে কে জানে। এবং সুন্দর পরিচ্ছন্ন করা রাস্তা, অনেক দূর পর্যন্ত পরিষ্কার করা, কোনো সমস্যা নেই। তো চলতেছে মোটামুটি ভালো একটা স্পিডে চলতে চলতে সে মোটামুটি বুঝলো যে তার ভাগ্য আজকে সুপ্রসন্ন, যে অনেক সুন্দর সুন্দর করে এই রাস্তাগুলো পাথর, এই যে পাহাড়ের কার্নিশগুলো পার হয়ে সে চলে যাচ্ছে সুন্দর। চলতে 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 একসময় ঝিমুনি লেগে গেল, কারণ অনেক দূরের পথ, দুপুরের পরে। তো সে চিন্তা করতেছে যে এই সফর ভেতরে যারা আছে নর্মালি এরকম কোথাও দূরের রাস্তায় চলতে গেলে অনেকে রিকোয়েস্ট করে তাদেরকে থামার জন্য, কারণ দেখা যাচ্ছে যারা এখানেই আছে তারা কিছুক্ষণ বসে, তাদের ওই ভেতরে কিন্তু তাদের টি কোজি সেট আছে, তাদের থার্মো ফ্লাস্ক আছে, তারা ওখানে চেষ্টা করে মানে গরম চা বা ইত্যাদি কফি এগুলো বানায় খেতে আর কি ওই জায়গায়। তো দেখতেছে যে এখানে কোনো রিকোয়েস্ট হচ্ছে না, তার কাছে কেউ কিছু বলতেছে না। তো সে চিন্তা করলো যে এরা তো খুব মানে নীরব মানুষ, কোনো কথা বলে না। যাই হোক, সেও তার মতো থামাচ্ছে না। তো একটা পর্যায়ে দেখা গেছে যে দুপুর পার হয়ে গেল, গড়ায় গেছে, সূর্য ডুবে যাচ্ছে, এরকম অবস্থা। এবং বেশ ঝিমুনি লাগতেছে উইলিয়ামের কাছেও। সে মনে করলো তার একটু নেমে হাত পা ঝাড়া দেওয়া দরকার। আবার একটু ভয় পাচ্ছে, কারণ একটু পরেই কিন্তু উডসের রাজত্ব শুরু হবে, গাছপালার রাজত্ব, মানে দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এবং ওই জায়গায় দুইটা ভয়, এবং এই শীতের সময় বেশি ভয় যে ওই জায়গায় উলফের প্যাক থাকে, এবং এই উলফের প্যাকগুলা মানুষের যদি গন্ধ পায় বা বুঝতে পারে কোনো প্রাণী এখানে চলাফেরা করতেছে, তারা ফলো করা শুরু করে এবং এরা ওই আশপাশ দিয়ে ঘুরে এবং চান্স পাইলে অ্যাটাক করবে, এরকম একটা অবস্থা। তো এটা একটা ব্যাপার। আর এছাড়া ডাকাতের কিছু ভয় আছে, যে ওই জায়গায় কিছু ডাকাত ওত পেতে থাকে। শীতে একটু কম থাকে, কারণ শীতে গাড়ি ঘোড়া কম চলে, বাট ওই ডাকাতদের মূল থাকে কোনো ধনী ব্যক্তি বা কোনো স্টেজ ওয়াগন চলতেছে নাকি, যেখানে অনেক সম্পদ টম্পদ আছে ভিতরে। তো এদেরও একটা ভয় আছে। তো চিন্তা করলো যে এখানে ঢোকার আগে আমি নিজেই থামি। তো সে ওই উডসের এলাকায় ঢোকার আগে সে গাড়ি থামালো, নিজে থামায় সে গেল। সে গিয়ে সে ওই গেটটা নক করলো ঠকঠক করে। ঠকঠক করে বলতেছে যে এক্সকিউজ মি, আমরা একটু এখানে থামছি, আপনারা চাইলে নামতে পারেন, নেমে একটু যদি রিল্যাক্স হতে চান সেটা হতে পারেন। আমি নিজে একটু রিল্যাক্স হওয়ার জন্য এখানে থামছি। তো ওই পাশ থেকে এক ভদ্র মহিলা খুব সুন্দরভাবে বলল তাকে যে আমাদের প্রয়োজন নাই, তুমি রিল্যাক্স হয়ে তুমি রওনা দাও। তো সে বলতেছে যে আই উইল বি এন্টারিং ইন দ্য উডস। হ্যাঁ, বলতেছে যে এরপর রাস্তা কিন্তু একটু বাম্পি হবে, আর কেমন রাস্তা আমরা জানি না, তো আপনারা একটু কমফোর্টেবলি বসেন এবং স্টে কেয়ারফুল। তো তারা বলতেছে ইয়েস উইল, আমরা ঠিক মতোই থাকবো, ইউ মে প্রসিড। তো আর কোনো কথা না বলে উইলিয়াম এসে বসলো, বসে সে ঘোড়া আবার চালিয়ে দিল এবং তার ঘোড়া ছুটে চললো এই রাস্তা ধরে, এবং এক সময় উডসের মধ্যে ঢুকে গেল। যখন এই উডস মানে গাছপালার মধ্যে দিয়ে আর কি, বিশাল গাছপালা, দুই পাশে উঁচু উঁচু গাছ, পাইন ওক এরকম উঁচু উঁচু হয়ে আছে, দুই পাশ থেকে মাঝখান দিয়ে চলতেছে। এবং রাস্তা এক সময় গাছের জন্য, একে তো এমনি সূর্যের আলো হারায় গেছে, গাছের জন্য অনেকটা দেখে মনে হচ্ছে যে মানুষের যে লাগে, ধাঁধা লাগে, চোখে ধাঁধা লাগার মতো। কারণ রাস্তাটা যে বেঁকে গেছে বোঝা যায় না, অনেক সময় দূরের গাছগুলাকে দেখে মনে হয় যে রাস্তা কিভাবে গেছে, এরকম। অন্ধকার হয়ে আসলো, একদম অন্ধকার। তো তখন সে সাথে সাথে তার সামনের যে বাতিগুলো জ্বালায় দিল। না জ্বালায় উপায় নেই, এই বাতির একটা ভয় আছে যে এই বাতি জ্বালালে ওই যে ডাকাত, ওরা সিগন্যাল পেয়ে যায় অনেক সময় যে এখানে কেউ যাচ্ছে, এবং ডাকাতদের ওখানে চোখ থাকে, তারা জানে মানে যে এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া গেলে তারা টের পায়। ওরা দেখা যায় যে ওই পাহাড়ের কাছে কোথাও ছোট্ট কুড়ে ঘর আছে, ওখানে থাকতেছে, ওরা ওইখানে মানে তককে তককে থাকে আর কি। যাই হোক, এখন কিছু উপায় নেই, তার লণ্ঠন দুটা সে জানাই নিল তার কোচের সামনে, এবং সে অবাক একটা জিনিস খেয়াল করলো যে তার যে প্যাসেঞ্জার আছে তারা কোনো বাতি জ্বালাচ্ছে না ভেতরে। তার এই যে ঘোলা কাচ, যে এখানে তো মানে ফ্রস্টেড গ্লাস দেওয়া তার এই কোচের পেছনে, সে কিন্তু ভেতর থেকে কোনো বাতি জ্বলতেছে না। তো সে অবাক হইলো যে আরে এরা কি মানে বাতি জ্বালাবে না, ওখানে ব্যবস্থা আছে কিন্তু সুন্দর, ওখানে লণ্ঠন আছে, জ্বালালে সুন্দর আলো আসে। দেখলো না, তারা কোনো বাতি জ্বালাচ্ছে না, অন্ধকার, মানে ভেতরে ফ্রস্টেড গ্লাস, অন্ধকার। তো সে চিন্তা করলো এরা কি ঘুমাচ্ছে কিনা, এবং মহিলা দুইজন। তো এটা নিয়ে একটু তার ভয়, যে দুইজন যেহেতু মহিলা ভেতরে, তো এটা নিয়েও তার মধ্যে একটু ভয় আছে। তো সে আবার ভালো মতো ফিল করলো যে তার যে বন্দুকটা ঠিক মতো রাখা আছে নাকি, এরকম হাত দিয়ে পায়ের কাছে দেখলো যে হ্যাঁ বন্দুক ঠিক মতো আছে। আলো জ্বলতেছে, বেশ ঠান্ডা, ঠান্ডা বাড়তেছে, উডসের মধ্যে বেশি ঠান্ডা, জায়গার থেকে কুয়াশা এরকম বের হয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে। রাস্তাটাকে ট্র্যাক রাখা খুব মানে বিপদর হয়ে যাচ্ছে। সে বুঝতে পারতেছে যে রাস্তা যদি একটু ভুল করে, অনেক সময় দেখা যাচ্ছে একটা বাঁক নিয়ে ঘুরে গেলেই তার এই কোচের চাকা যদি বেরিয়ে যায় দিক থেকে, কিন্তু একদম শেষ,
পুরা কোচ পড়বে, ঘোড়া সহ সেই নিচে চলে যাবে ওখানে। তো এই ভয়টা আছে। তো এই জন্য কিন্তু সে যে মানে তার কাছে মনে হচ্ছে যে ঘোড়াগুলা খুব ওয়েল ট্রেন্ড এই রাস্তায় চলার জন্য। এরা কি রাস্তা দিয়ে চলছে, সে অবাক লাগলো। এই রাস্তা দিয়ে সে গেছিল আজ থেকে প্রায় 1.5 বছর আগে, উইলিয়ামের মনে আছে। তখন এরকম উইন্টার না, তখন ইসের সময়, স্প্রিং এর সময় সেখান দিয়ে গেছে। তখন তার মনে আছে সে গেছিল আজ থেকে প্রায় 1.5 বছর আগে। তখন তার কাছে এরকম মনে হয়নি, তখন বেশ সুন্দর ছিল রাস্তাঘাট। তো তবে তখনও সে যে ওয়াগানে গেছিল সেই ঘোড়াগুলো এত ট্রেন ছিল না। এই ঘোড়াগুলো মানে খুবই বেশি ট্রেন। এরকম চলতে চলতে এক সময় বেশ রাত হয়ে গেছে, তখন মানে বেশ রাত, প্রায় রাত 8টা-9টা বাজে। তো উইলিয়াম চিন্তা করতেছে যে আমি মনে হয় কাছাকাছি চলে আসতেছি, কারণ সে দেখতেছে যে দূরে পাহাড়, এরকম পাহাড়ের উপর থেকে চাঁদ উঠছে। চাঁদের আলো এসে পড়ে গাছের গায়ে যেই বরফের কিছু কিছু অংশ লেগে আছে ওগুলো ঝকঝক করতেছে সাদা। তো সে মনে হলো যে এই গাছের বিন্যাসটা আগে দেখছে। তো সে মোটামুটি ধারণা করে রাখতেছে যে আমি হয়তো আরো ঘন্টা 2 চললে ওই জায়গায় পৌঁছায় যাব, এরকম চিন্তা করে সে যাচ্ছে। এই সময় হঠাৎ করে সে দূর থেকে উলফের ডাক শোনা শুরু করলো। দূর মানে বেশ খানিকটা দূর থেকেই। সে কেয়ারফুল হয়ে গেল, খুব কেয়ারফুল হয়ে গেল। আস্তেই করে রাইফেলটা বের করে হাতে নিয়ে নিল, তার মানে বন্দুকটা হাতে নিয়ে নিল, নিয়ে এসে আবার ঘোড়া নিয়ে রওনা দিল। ঘোড়া খুব একটা বিচলিত না, খুব অবাক কাণ্ড যে ঘোড়া খুব একটা বিচলিত না। এরকম উলফের প্যাকের পেলে কিন্তু ঘোড়া বেশ বিচলিত হয়ে যায়, কিন্তু এই ঘোড়াগুলো বিচলিত না, এগুলো চলছে। এবং খুব অবাক কাণ্ড, তার কাছে মনে হচ্ছে না যে ঘোড়া একটু ক্লান্ত হচ্ছে। সাধারণত ঘোড়াকে থামাতে হয়, রেস্ট দিতে হয়, এই ঘোড়াগুলো খুব একটা কিছুই চাচ্ছে না। আর উইলিয়ামও মনে মনে চিন্তা করতেছে যে এই জায়গায় রেস্ট দেওয়ার জায়গা না, এই জায়গায় ঘোড়াকে যদি আমি থামতে দেই, রেস্ট নিতে দেই, বিপদ হওয়ার সম্ভাবনা শতভাগ। এই চিন্তা করে চলতেছে সে। এবং একটু পর পর সে উল্ফগুলোর শব্দগুলো আরো কাছে আসা শুরু করলো, খুব কাছে আসা শুরু করলো। তো উইলিয়াম একটু ভয় পেয়ে গেছে। এখন সে চিন্তা করতেছে যে এগুলো যদি হঠাৎ করে আসে, এবং সে বুঝতেছে যে দুই পাশে যে উঁচু গাছগুলো ছিল ওগুলো নিচু হয়ে গেছে অনেক, মানে তার রাস্তার লেভেলে চলে আসছে, মানে যে কোনো সময় উল্ফ বের হয়ে আসতে পারে দুই পাশ থেকে, এরকম একটা অবস্থা। এবং এক সময় সে চোখের পাশ থেকে খেয়াল করলো যে দূরে জ্বলন্ত চোখ, কয়লার মতো চোখ কতগুলো জ্বলতেছে, এবং এগুলা তাকে ফলো করে করে আসতেছে বেশ স্পিডে। তো সে বুঝলো যে এগুলা উল্ফ। তো সে যখন বুঝছে খুব কাছাকাছি আছে এগুলা, তখন সে আর উপায়ন্তর না দেখে সে বুঝলো যে আর উপায় নাই। তো সে শুধু একটু গলা খাকারি দিয়ে বলল যে উলফস, উলফস, আই এম শুটিং বলে সে তার বন্দুক বের করে ধুম করে একটা ফাঁকা ফায়ার করলো। তো প্রচন্ড এরকম নীরব বনভূমির মধ্যে, এই বনভূমির মধ্যে মানে একদম নির্জন বনভূমিতে মনে হলো কামান দাগার মতো শব্দ হলো, দুম করে উঠছে চারিপাশে। এবং সে মানে মনে মনে সাহস জোগানোর চেষ্টা করলো, কারণ এরকম শুট করে সাধারণত উল্ফ সরে যায় ওইখান থেকে। আসলেও সে দেখলো যে উল্ফগুলোকে আর দেখতেছে না, সে চলা শুরু করলো আবার। কিন্তু সে খুব অবাক হলো যে এই যে সে গুলি করলো, গলা খাকারি দিয়ে চিৎকার করে বলল, তার প্যাসেঞ্জারদের ভেতরে কোনো মানে নড়াচড়া নাই, কোনো রকম শব্দ নাই, এমনকি আলো আসতেছে না পেছন থেকে। খুব অবাক হলো সে, যেটা কি ঘটনা, এরা কি এইভাবে ঘুমাইতে পারে নাকি? এরকম রাইফেলের শব্দ শুনলে তো মানে মানে সব কেঁপে যাবে, বনভূমি কেঁপে গেছে শব্দে। এবং উল্ফও কিন্তু সরে গেছে, উল্ফ দেখতেছে না সে। আর বেশ কিছু দূর সে যাওয়া শুরু করলো, যেতে যেতে সামনে গিয়ে একটা বাঁক আছে এই পাশে, গাছপালাগুলো এইভাবে হয়ে আসছে, মানে বেশ ঘুরে গেছে এরকম। সেখানে হঠাৎ করে সে দূরে দেখলো, তার এই যে এখানকার লণ্ঠনের আলোতে তার মনে হচ্ছে দূরে সে দেখতেছে একটা ঘোড়া, এবং ঘোড়ার সামনে মানুষ বসা। তো এইখানে একটু বুক কেঁপে উঠছে উইলিয়ামের, কারণ সে মনে করলো যে এইটা তো তাহলে মনে হয় সেই ডাকাত, যেহেতু সে রাইফেল দিয়ে শুট করছে, এই শব্দেই ডাকাত আসছে। এবং তার চিন্তাকে মানে একেবারেই মানে করতে সমর্থন করতেই মনে হলো সামনের যে ওই ঘোড়া নিয়ে যে দাঁড়ায় আছে, সে রাইফেলটা উঁচা করে দ্রুম করে একটা ফাঁকা ফায়ার করলো, বেশ জোরে লাউড শব্দ একইভাবে। এবং সে বুঝতে পারলো, এখান থেকে বুঝতে পারতেছে হালকা আলো ওখানে যাচ্ছে তার কাছে, যে রাইফেলটা তার দিকে তাক করা, উইলিয়ামের দিকে। উইলিয়াম বুঝতে পারছে যে এদের হাতের এইম খুব ভালো, মানে ও যে তার দিকে রাইফেল তাক করে রাখছে, গুলিটা মিস হবে না, তার গায়ে লাগবে। ওখান থেকে গলা খাকারি দিয়ে তাকে বলতেছে, স্টপ অ্যারাউন্ডস অর ইউ উইল সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। তো চিৎকার করে বলছে। তো ও বুঝতে পারছে উইলিয়াম যে আসলেই তাকে গুলি করবে। তো উইলিয়াম ঘোড়া থামায় ফেললো লাগাম টেনে। তো দেখলো ঘোড়া একেবারে শব্দ করে, চিহি করে শব্দ করে, দুই পা উঁচু করে থেমে গেল জায়গার উপরে। তো উইলিয়াম দাঁড়ায় পড়ছে। তো তারপরে সে শব্দ পেল পেছনে আবার ঘোড়া আসতেছে। তো বুঝতে পারলো যে তার পেছনেও এরকম আরো ঘোড়ার শব্দ, সে দুইটা খুরের শব্দ পাচ্ছে, যে দুইটা ঘোড়া সে বুঝতে পারতেছে আর আসতেছে সামনে একজন।
তো সামনে যে ছিল সে কাছে চলে আসলো, এসে উইলিয়ামকে সে ওই গান ধরে রাখছিল, ধরেই বললো যে নামো গাড়ি থেকে, নাম। তো উইলিয়াম নেমে গেল, তো বলছে তোমার মানে আর্মস ইন দ্য গ্রাউন্ড, ফেলে দাও, রাইফেল নিচে ফেলে দাও। তো উইলিয়াম তার রাইফেল ফেলে দিল, দেওয়ার পর তাকে ধরে 2 হাত উঁচা করলো, করে তার মাথার মধ্যে বন্দুক ঠেকায় নিয়ে গেল তাকে কাছে, গেটের কাছে গিয়ে তারা নক করা শুরু করলো দরজার মধ্যে, যে হুয়েভার ইজ দেয়ার কাম আউট, মানে ভিতরে যে আসো বের হয়ে আসো, উই গট ইউর ম্যান, যদি তুমি বের হয়ে না আসো তাহলে একে আমরা শেষ করে দিব, এরকম বলতেছে ভিতর থেকে, বাইরে থেকে দাঁড়ায়, এবং জোরে জোরে অস্থির ভাবে নক করতেছে বারবার দরজার মতো, ঠাস 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 করে। তো বলতেছে, তা ওখানে আবার চিৎকার করে বলছে ওয়াই দ্য লাইটস আর আউট। তো এই সময় উইলিয়াম দেখলো যে পেছনে 2 জন যেই ঘোড়ার মধ্যে বসা ছিল, 2 জন ডাকাত, ওরাও এসে পড়লো দিতে, একজন বয়স্ক আর একজন মিড এজের, আর তাকে যে ধরে রাখছে সে বেশি ইয়াং। তো তারা 2 জন মিলেও দরজা শুরু করলো, নক শুরু করলো, বললো কাম আউট or else you'll find out what happens next বলে মুখ থেকে দেখা গেল তামাক ছিল, তামাকের থুতু ফেললো এবং বলতেছে বারবার। এরপর তারা তাদের যে বন্দুকের পিছনে যে স্টক আছে ওইটা দিয়ে বাড়ি মারা শুরু করলো দরজায়। তো উইলিয়ামের কাছে খুব খারাপ লাগতেছিল, বিকজ এই যে তাদের যে রাইফেলের কুদো দিয়ে যে বাড়ি মারতেছে, তার সুন্দর ওয়াগনের যে বার্নিশ নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম 2-3 বার বাড়ি মারার পর হঠাৎ করে শব্দ হলো কি দরজাটা খুলে যাওয়ার, ক্যাচ করে খুলে যখন যাচ্ছে, দরজাটা বাইরের দিকে খুলতেছে, তো যেই লোকটা বাড়ি দিচ্ছিল, বয়স্ক লোকটা, সে বন্দুকটা বাগায় ধরে একটু পিছায় গেল, কারণ ভেতরে তো বাতি জ্বলতেছে না, তার সামনে বাতি জ্বলতেছে, ওইটার হালকা আলো ওই পাশে পড়ছে। এসে দেখলো যে দরজাটা ওখান থেকে খুলে গেল, এবার মানে পুরা খুলে গেল, এবং 1 সেকেন্ডে মনে হলো একটা শব্দ হলো ভিতর থেকে, খ্যাঁক করে এসে একটা মানুষ বা মহিলা যদি প্রচন্ড স্পিডে উড়ে বাইরে চলে আসে, মানে ঝাঁপায় পড়ে, সেরকম ভাবে একটা মহিলা ভেতর ঝাঁপায় পড়লো, এত ক্ষিপ্রভাবে ঝাঁপায় পড়লো লোকটার উপরে, লোকটা রাইফেল দিয়ে গুলি করার 1 সেকেন্ড সময় পেল না। তো লোকটার মনে হলো যে মুখের চিকটা পুরো, মানে হাত দিয়ে যে ধরছিল, যে মহিলাটা বেরোইছে হাত দিয়ে, মনে হলো চামড়াটা পুরো খুলে নিছে মুখের, এবং 1 সেকেন্ডের জন্য ফিরে তাকাইছে যে নাকি ধরে রাখছিল উইলিয়ামকে, রাইফেল তার দিকে। তো উইলিয়াম দেখলো যে সম্পূর্ণ মুখে মুখোশ পরা এক মহিলা, মানে মুখটা মুখোশ দিয়ে ঢাকা, এবং মুখোশটা অদ্ভুত একটা মুখোশ, এবং মুখোশের চোখের জায়গায় যে জায়গাটা খোলা আছে ওই জায়গাটা ধক ধক করে জ্বলতেছে, ওই যে উলফের চোখ দেখছিল সেরকম উলফের মতো চোখ জ্বলতেছে, এবং 1 সেকেন্ডের জন্য ঘুরে তাকাইছে মুখোশ পরা মুখটা, এবং পরবর্তী সেকেন্ডে সে ওখান থেকে একটা ঝাঁপ দিল ওই যে উইলিয়ামকে ধরে রাখছে তার উপরে, এবং তাকে যে 2 হাত দিয়ে ধরলো, লোকটার 2 হাতের মধ্যে দাউ দাউ করে মানে আগুন জ্বলে গেল 2 পাশে, মানে 2 হাত পড়তেছে, লোকটা চিৎকার করতেছে, এবং তাকে মুখের মধ্যে একটা থাবা দিল হাত দিয়ে, চড়ের মতো, মনে হলো মুখের মধ্যে মানে কোনো গ্রিজলি বিয়ার যেভাবে করে মানুষকে ক্ল মারে সেরকম পুরো মুখের এই পাশ থেকে কেটে গেল, মানে চামড়ার একটা অংশ ছিটকে পড়ে গেল, লোকটা ছিটকে কয়েক হাত দূরে পড়লো, এবং সেই মহিলাটা এক লাফ দিয়ে সেই যে কোচম্যানের সিট সেখানে উড়ে দিয়ে পড়লো, মানে যেখানে উইলিয়াম বসতো সেখানে পড়ে সেই যে লাগামের ইগুলা ছিল সেটাকে ধরে একটা ঝাঁকি দিল, জোরে ঝাঁকি দেওয়ার সাথে সাথে ঘোড়াগুলো মানে 2 পা উঁচু করে চি করে ডাক দিয়ে মানে এক ছুট লাগালো এখান থেকে, উইলিয়ামের চোখের সামনে দিয়ে কোচটা বিদ্যুতের গতিতে বের হয়ে গেল দৌড়ায়। আর পেছনে যে আরেকজন ডাকাত ছিল সে কিন্তু পলাই গেছে আগে, এই যে এই জিনিসগুলো ঘটার সাথে সাথে দেখার সাথে সাথে তখন যে ঘোড়া নিয়ে ছুটে পলাইছিল। তো উইলিয়াম আবিষ্কার করলো সে একা ওখানে পড়ে আছে রাস্তার উপরে, এবং সে ডানে বামে তাকায় দেখলো চাঁদের আলো হালকা মানে পড়ে আছে, এবং সেখানে ওই যে 2 জন, একজনের পুরো মুখের চামড়া করে ফেলছে, আর একজনকে এরকম পোড়াই দিয়েছে, এবং তার মুখের নেই, মানে বুঝলো যে 2 জনের কারোই আর নাই, 2 জনই শেষ ওখানে। তো উইলিয়াম জাস্ট টাকা কিছুক্ষণ দেখলো এবং চারিপাশের অবস্থা দেখেছে, আর চিন্তা করতে পারলো না কিছু, সে জ্ঞান হারাইলো। তো উইলিয়ামের যখন জ্ঞান ফিরছে সে দেখতেছে নিজেকে আবিষ্কার করছে একটা হাসপাতালে, সে একটা হসপিটালে, এখন তাকায় দেখতেছে সেখানে বেড, আরো কয়েকটা বেড, এবং তার থেকে দূরে আরেকজন মানুষ শুয়ে আছে হাসপাতালের বেডে। তো উইলিয়াম মানে খুব মানে অসহায় ফিল করতেছে কোথায়। তো সে সেখানকার ডাকতেছে এখানে যে সামওয়ান হেল্প মি, গলা ভাঙা। তো এই অবস্থা ওখানে একজন নার্স আসলো, আসার পর সে উইলিয়াম মনে হলো মহিলাকে সে দেখছে কোথাও, নার্সকে চেনা লাগতেছে। তো সে জিজ্ঞেস করতেছে আমি কোথায়। তো মহিলা বলতেছে তাদের টাউনের কথা, উইলিয়ামের যে টাউন সেই টাউনের কথা, যে ওই টাউনে সে আছে, এবং ওই টাউনের মধ্যেই হাসপাতালটা। তো সে অবাক, সে এখানে কিভাবে আসলো। উইলিয়াম বলতেছে আমার কি হয়েছে। বলে যে মিস্টার তোমার তো জ্বর, তুমি 2 দিন ধরে এখানে পড়ে আসো,
তোমাকে এনে এখানে অ্যাডমিট করছে কিছু মানুষ, তারা তোমাকে রাস্তায় পড়া পাইছে এখানে। তো উইলিয়াম বলছে আমি রাস্তায় পড়েছিলাম মানে আমার জ্বর আসছে, মানে আমার বাসায় কি খবর দেয়, আমাকে ছাড়ো। বলছে না তোমার জ্বর এখন নাই, বাট তুমি যথেষ্ট অসুস্থ। উইলিয়াম মানে রাগের চোটে সে বলছে আমাকে ছাড়ো এখান থেকে। সে এখান থেকে উঠে বসে দেখতেছে যে তার শরীর অনেক দুর্বল, কিন্তু সে হাসপাতাল থেকে বের হয়ে যায়। তাকে বলে যে তোমার সাথে হাসপাতালের লোকদের কথা বলতে হবে। বলছে পরে, এটা আমার ঠাউন, আমি কথা বলবো বলে সে টলমল পায় হাসপাতাল থেকে বের হয়েছে। বের হয়ে সে দৌড় দিয়ে যায়, সে গিয়ে একদম তার বাসায় পৌঁছায়। ওখানে বাসায় গিয়ে তার ওয়াইফকে খোঁজে, দেখে তার ওয়াইফ বাসায় নাই। সে মানে এদিক ওদিক খুঁজতেছে, তো সে যে একটা চেয়ারে বসে পড়ে, দুর্বল ফিল করতেছিল। তো চেয়ারে বসে তার মনে হতেছিল যে তার মাথা মানে দুনিয়ার দুলতেছে, এরকম লাগতেছে। তো এই সময় সে দেখে তার ওই দরজা খুলে তার ওয়াইফ ঢুকছে, হাতে কিছু গ্রোসারিজ। তো তার ওয়াইফ তাকে দেখে খুব অবাক হয়ে যায়, বলে উইলিয়াম তুমি হাসপাতাল থেকে চলে আসছো, তোমার আমি দেখে আসলাম যে তুমি ঘুমাচ্ছ তখনও, তুমি কখন আসলা, কিভাবে আসলা, তোমার কি হয়েছে, তুমি কি ঠিক হয়েছো? বলে তার কাছে আসে। আসার পর তার গায়ে হাত দেয়, দেখে যে তার গায়ে হালকা জ্বর আছে। বলে তুমি তো হাসপাতালে যেতে, তুমি কেন আসছো? উইলিয়াম বলে আগে তুমি আমাকে উত্তর দাও যে আমি হাসপাতালে কেমনে গেলাম, আমাকে তো কেউ বলে নাই। আমাকে হাসপাতালে বলতেছে আমাকে নাকি কাছাকাছি কিছু মানুষ টোকায় পাইছে এবং হাসপাতালে নিয়ে গেছে। তার ওয়াইফ বলে আমিও তো এটাই শুনছি, আমাকে এসে খবর দেওয়া হয়েছে যে তোমাকে ওই রাস্তার অমুক একটা জায়গার কথা বলে যে ওখানে পাওয়া গেছে, ওখান থেকে তোমাকে নিয়ে আসছে। তো উইলিয়াম বলে যে আমাকে ওখান থেকে কোথায় পাবে, আমি তো এরকম গেছিলাম, তুমি তো জানো যে আমি গেছি। তো ওয়াইফ বলে যে আমি তুমি জানি যে তুমি আমাকে বলছো যে তুমি সকালে রওনা দিবা সরাইখানা থেকে, এরকম। বলে হ্যাঁ আমি তো এরকম গেছি, এবং ওখানে যে এরকম হয়েছে আমাকে এখানে কিভাবে পায়। তো তার ওয়াইফ অবাক হয়। তো উইলিয়াম বলে যে আমাকে এটা সলভ করতে হবে, তুমি থাকো আমি আসতেছি। তার ওয়াইফ তাকে যেতে দিতে চায় না, তারপরও সে ছুটে বের হয়ে যায়। ওয়াইফে বলে আমি এটা সলভ না করে আসতেছি না। তো সে বের হয়ে হাঁটা দেয়, ধাতস্থ হওয়ার চেষ্টা করে সে চলে যায় তার অফিসে। ফার্স্টে তার অফিসে যে তার বসকে খুঁজে, বস নাই। তো বসের যে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, যে সেক্রেটারি সে বসা, সে তাকে বলে যে আমাকে বস পাঠাইছিল অমুক অমুক জায়গায়, সেখানে এরকম হয়েছে, সেখানে বিশাল সমস্যা হয়েছে, এই ঘটনা। সেক্রেটারি বলে যে স্ট্রেঞ্জ, এরকম কোনো তো কল যায় নাই, বা তোমাকে তো এরকম কোথাও পাঠানো হয় নাই, কি বলো তুমি? বরং আমাদের কাছে খবর আসছে যে তুমি নাকি কোথায় মাতাল হয়ে পড়েছিলে রাস্তার মধ্যে, তোমাকে নাকি হাসপাতালে নিয়ে গেছে, তোমাকে ওয়াগন দিয়ে কখন পাঠাইছে? উইলিয়ামের মানে অবাক লাগে, বলে যে না আমাকে এরকম পাঠাইছে এই সেই অমুক দিন রাতের বেলা আমাকে ডেকে বলছে বস যে এরকম নিয়ে যেতে, এবং আমি সরাইখানা থেকে সকালবেলা পিক আপ করছি। বলে না এরকম কোনো পিক আপের রেকর্ড নাই, কিছু নাই উইলিয়াম, তোমাকে বরং আমাদের কাছে একটা খবর আসছে যে আমাদের এখানকার একজন কোচম্যান নাকি মাতাল হয়ে রাস্তায় পড়েছিল, তাকে হাসপাতালে দিয়ে আসছে, এবং দ্যাট ইজ ইউ। তো উইলিয়াম পুরা মানে তার মানে খুবই রাগ লাগে, সে ওখান থেকে বের হয়ে আসে, বলে আমার কাছে প্রুফ আছে আমি যে আসছি। তো সে বের হয়ে তখন চিন্তা করে যে আমি প্রুফ আছে বলাটা কি ঠিক হলো? জিনিসটা যথেষ্ট মিস্টেরিয়াস, কারণ সে জানে যে তাদের কোম্পানি অনেক মানে খুবই ক্ষমতাশালী একটা কোম্পানি। তো সে যাই হোক কোনো কথা না বলে আস্তে আস্তে হেঁটে আসে, এসে মাথাটা ঠান্ডা করার চেষ্টা করে। সে আবার হাসপাতালে আসে, এসে জিজ্ঞেস করে যে আমার সম্বন্ধে কি বলা হয়েছে, যে আমি এখানে কিভাবে আসছি। হাসপাতালে বলে যে তোমাকে এখানকার কিছু লোকাল মানুষ পাইছে ওখানে, এবং তারা বলছে যে তুমি মাতাল ছিলা, তুমি রাস্তার পাশে পড়েছিলা ঠান্ডায়, এবং তোমার ঠান্ডা ভালো মতন লেগে গেছে, এবং আমরা এখানকার যারা ডাক্তার দেখছে তারাও বলছে তোমার অনেক ঠান্ডা লাগছে। তো উইলিয়াম বলতেছে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি, আমার তো সেটা সমস্যা নেই, আমার শুধু জ্বর, বাট আমার তো নিঃশ্বাসে কোনো সমস্যা নেই। তো নার্সরা বলে যে হ্যাঁ আমরা যখন তোমাকে পাইছি ওরকম সমস্যা ছিল না, যাই হোক তোমাকে এই বলে আমাদের এখানে অ্যাডমিট করা হয়েছে, তো রাস্তায় পাইছে তোমার মাতাল ছিল তুমি, এবং আমাদের কাছে মনে হয়েছে যে তুমি মাতাল ছিলা। তো উইলিয়াম আর কোনো কথা না বলে ঠিক আছে আমি তোমাদের এই বিলের যেসব কাগজপত্র রেডি করো, আমি সেটা সলভ করে দিচ্ছি, আমার অ্যাড্রেস তো জানো সবকিছু। এসে বলে হ্যাঁ তোমার ওয়াইফ আসছিল, তোমাকে দেখে গেছে তখন। তো উইলিয়াম ওখান থেকে চলে আসে, এসে চিন্তা করে কার সাথে কথা বলবে। তো সে এসে তার ওয়াইফের সাথেই কথা বলে, আবার ওয়াইফকে বলে যে দেখো তুমি তো আমাকে বিশ্বাস করো যে আমি এরকম গেছিলাম। ওয়াইফ বলে হ্যাঁ, বলে আমি এরকম পাইছিলাম, এরকম আমাকে বলছে। তখন উইলিয়ামের মনে পড়ে যায় আমাকে তো না ওই যে দিছিল, আমি তো বলছি যে প্রুফ আছে, দ্যাটস মিন আমার কাছে ওই ব্যাগটা আছে। তো সে তখন তাড়াতাড়ি যায়, তার ওয়াইফকে বলে চলো আমার সেই ব্যাগটা কোথায় রাখছিলাম। তো যে দেখে তাদের বিছানার কাছেই ছোট্ট একটা এরকমই ছিল, ওটা নিচে রাখছিল। তো ওটা টান দিয়ে বের করে দেখে যে আসলেই সে থলেটা আছে, এবং থলের মধ্যে তখনও সেই কয়েনগুলো আছে। তো তার স্ত্রী বলে কি যে তোমার আসলে না এটা রাখা ঠিক হবে না, এটা ফেলে দাও, এটা রেখো না সাথে। তো বলে কেন? বলে তুমি তোমার কোম্পানিতে বলে আসছো তোমার কাছে প্রুফ আছে, কোম্পানি যদি এটাকে ঢাকার চেষ্টা করে নিশ্চয়ই তাদের কোনো রিজন আছে, কোনো ব্যাপার আছে। কি কারণে ঢাকতেছে? তুমি কি দেখছিলে ওই দিন, কি হয়েছে তোমার সাথে, বলো তো কেন এরকম ঢাকতেছে? তো তখন উইলিয়াম তার ওয়াইফকে সব খুলে বলে কি দেখছে। তো উইলিয়াম তখন এরা বলার পর তার ওয়াইফ খুব বুদ্ধিমতী ছিল,
তো সে বলছে যে হতে পারে এটা কোনো মিস্টেরিয়াস ব্যাপার, বা এটার সাথে সমাজের কোন একটা শ্রেণী জড়িত আছে, তুমি এই জিনিসটা রেখো না, এটা ফেলে দাও, তোমার এটা রাখার দরকার নেই। যেহেতু তারা এটা কভার করতে চাচ্ছে, তুমিও এটা ফেলে দাও। তো উইলিয়াম তার ওয়াইফের কথা শুনে সেই থলেটা নিয়ে যায় সেখানকার তাদের যে লোকাল লেক, সেই লেকের মধ্যে সেটা ফেলে দেয়, সে থলেটা ফেলে দেয়। তো ফেলে দিয়ে সে যখন ব্যাক করছে, মানে ঘুরছে, ঘুরে যখন সে আসতেছে, সে দূরে দেখে একজন মানুষ ওখানকার ন্যাড়া গাছের নিচে দাঁড়ানো, এবং সে হ্যাট পরা, সে একটা হ্যাট পরা এবং তার মুখটা মাফলার দিয়ে আটকানো, হাতে একটা ছড়ি, তাকে দেখতেছিল দূর থেকে। তো সে চিন্তা করে এটা কে, এবং সে যখন তাকায় দেখে লোকটা আস্তে করে ঘুরে হাঁটা দেয় এবং অন্য কেউ নাই সেখানে, লোকটা উইলিয়ামকেই দেখতেছিল। তো উইলিয়াম তখন একটু ভয় পায় যে এই লোকটা কি করতে এখানে আসছিল এবং কেন তাকে এরকম তাকায় দেখলো বা তাকে কেন ফলো করলো। যাই হোক, উইলিয়াম ওই থলেটা ফেলে দিয়ে সে হেঁটে ভয়ে চলে আসে বাসায়, এবং পরবর্তীতে সে এই টাকা পয়সার কথা কাউকে বলে নাই, অনেকদিন পর্যন্ত সে বলে নাই। পরবর্তীতে অনেক বছর পরে সে তার ছেলের সাথে শেয়ার করে, আর তার ছেলে তার ছেলে এই ঘটনা অনেকের কাছে বলছে পরে তার বাবার সাথে কি হয়েছিল, বাট তখন আর এই জিনিসটা নিয়ে ওরকম সমস্যা হয় নাই। বাট উইলিয়াম নাকি এরপর থেকে সে কোচম্যানের কাজ করলেও ওই কোম্পানির সাথে আর কাজ করে না, সে অন্য জায়গায় কাজ নেয় এবং দূরে কোথাও যেত না, কাছাকাছি জায়গায় কাজ করত। আর তার প্রায় 10 বছর পর তাদের ওখানে ট্রেন ব্যবস্থা চলে আসে, লোকোমোটিভ, এবং দূরের যাত্রাগুলো আর হতো না। আর তার ছেলে তখন রেলওয়েতে কাজ নেয়। তো সে তার ছেলেও এই কাজ করতো, তার মতো কোচম্যানও কাজ করতো, আবার রেলওয়েতেও কাজ নেয়। তো যাই হোক, এই ছিল হচ্ছে সেই ঘটনা ডক্টর এইচ এর শেয়ার করা। আমি আপনাদের কাছে শেয়ার করলাম, কেমন লেগেছে জানাতে ভুলবেন না। অনেকেই বিদেশি ঘটনা শুনতে চান, এটি একটি বিদেশি ঘটনা ছিল, আমার কাছে কিন্তু বেশ লেগেছে, আমি খুব এনজয় করেছি ঘটনাটা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।